তো আমরা লাস্ট ক্লাসে হচ্ছে আমাদের ভেক্টরের যে ক্রসগুলো আছে ক্রস প্রোডাক্ট তার সূত্রগুলো আমরা দেখছিলাম, বেসিকটা দেখা শেষ। এবং এখানে আমরা একটা সূত্র দেখছিলাম হচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইজ ইকুয়াল টু এ বি সাইন আলফা বা থিটা যেটাই বলি, এটা একটা সূত্র ছিল। আর একটা সূত্র ছিল হচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু, এখানে ছিল হচ্ছে আই ক্যাপ জে ক্যাপ অ্যান্ড কে ক্যাপ। এখানে ছিল হচ্ছে ax, এখানে ছিল ay অ্যান্ড এখানে ছিল az, তারপর হচ্ছে bx by, এখানে হচ্ছে bz। এরকম ছিল তাই না সূত্রগুলো। এবং এখান থেকে আমরা এটাকে এইভাবে লিখতাম যে আই ক্যাপ আই ক্যাপ এই লাইনটা বাদ, এই লাইন এই সাইডটা বাদ, এই কলামটা বাদ ছিল। তো এখানে ছিল যে ay bz মাইনাস az by, দেন হচ্ছে জে ক্যাপ সরি জে ক্যাপটা বাইরে নিলে এখান থেকে এই কলামটা বাদ, এই সাইডটা বাদ, তো ax bz ছিল এখানে ax bz মাইনাস az bx, দেন হচ্ছে প্লাস কে ক্যাপ যদি বাইরে নিতাম তাহলে এটা এরকম ছিল যে ax by মাইনাস ay bx এরকম ছিল। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ছিল বিষয়টা। আর এই হচ্ছে সূত্র ছিল। আর বেসিক কিছু সূত্র তো আমরা শিখছিলাম। তো আজকে এখান থেকে কিছু ম্যাথ দেখবো আমরা। আর আমরা কিন্তু এটাও দেখছিলাম যে ক্রস গুণ আসলে কি করে, সামান্তরিকের ক্ষেত্রফল মিন করে। এটা আমরা দেখছিলাম এমন একটা সামান্তরিকের ক্ষেত্রফল মিন করে যেখানে দুটি এমন একটি সামান্তরিকের ক্ষেত্রফল মিন করে ক্রস গুণটা যেখানে হচ্ছে ওই সামান্তরিকের সন্নিহিত বাহু দুটি বরাবর ওই দুটি ভেক্টর থাকবে। ঠিক আছে, অর্থাৎ আমি যখন এ ক্রস বি লিখতেছি তখন হচ্ছে আমার এই এ ক্রস বি এমন একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মিন করবে। এ ক্রস বি এর যে মানটা সেটা হচ্ছে যে ওই আয়তক্ষেত্র সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু বরাবর এ ভেক্টর এবং বি ভেক্টর আছে, এরকম একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মিন করবে। ঠিক আছে, আচ্ছা। তো তার মানে ক্ষেত্রফল জিনিসটা কিন্তু সামান্তরিকের ক্ষেত্রফল, সরি আমি মনে হয় আয়তের ক্ষেত্র বলে ফেলছিলাম। তো সামান্তরিকের ক্ষেত্রফল জিনিসটা কিন্তু আমাদের কার সাথে রিলেটেড, আমার ক্রস গুণের সাথে রিলেটেড, মনে রাখবা। ওকে, তো আমরা এখান থেকে ইম্পর্টেন্ট কিছু ম্যাথ করব। এক নম্বর হচ্ছে আহ মনে রাখবা কয়েকটা ক্ষেত্রফল। আমি কিন্তু বললাম যে ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল এটা ক্রস গুণের সাথে সম্পর্কিত। এটা হচ্ছে ক্রস গুণের সাথে সম্পর্কিত। ঠিক আছে, একটা জিনিস। আর একটা হচ্ছে সমান্তর। ঠিক আছে, এটা হচ্ছে তোমার হলো ক্রস গুণ, ক্রস গুণের সাথে সম্পর্কিত। ওকে, একটা জিনিস। আরেকটা হচ্ছে তোমার সমান্তরাল কথাটা। দুটো ভেক্টর তখনই সমান্তরাল হবে, এই সমান্তরাল যেমন দুটো ভেক্টর লম্ব হইতো কখন, যখন ডট গুণ শূন্য হইতো। এই লম্ব কথাটা হচ্ছে ডট গুণের সাথে সম্পর্কিত। আর সমান্তরাল কথাটা হচ্ছে আমার তোমার ক্রস গুণের সাথে সম্পর্কিত, মনে রাখবা সমান্তরাল কথাটা। ওকে, সমান্তরাল, সমান্তরাল এই কথাটাও হচ্ছে আমার কার সাথে সম্পর্কিত, আমার ক্রস গুণের সাথে। এই সমান্তরাল যেমন দুটি ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে অবশ্যই তাদের ক্রস গুণ কি হবে, শূন্য হবে। ঠিক আছে, দুটি বা দুটি ভেক্টরের উল্টোভাবে যদি বলি, দুটি ভেক্টরের ক্রস গুণ যদি শূন্য হয় তাহলে ভেক্টর দুটি সমান্তরাল হবে। যেমন আমার ডট গুণে কিন্তু আমরা এইভাবে শিখছিলাম যে দুটি ভেক্টরের যখন ডট গুণ শূন্য হয় তখন ভেক্টর দুটি লম্ব হয়। ঠিক আছে, আচ্ছা। আমাদের প্রাইভেট গ্রুপের ক্লাস কি তোমরা আসো? ও তোমরা থাকলে একটু আমাকে জানাও যে সবকিছু ওকে আছে কিনা। হ্যাঁ, ওকে আছে কিনা আমাকে একটু জানাই দিও। তাহলে ক্রস গুণ যদি শূন্য হয় তাহলে ভেক্টর দুটি সমান্তরাল হবে, এটা মনে রাখবা। অথবা দুটি ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে ক্রস গুণ শূন্য হবে, এটা। আর একটা হচ্ছে এই ক্ষেত্রফলটা যখন বের করতে বলবে কোন একটা সামান্তরিকের ক্ষেত্রফল, তখন ওই সামান্তরিকের সন্নিহিত দুটো বাহু বরাবর যে দুটো ভেক্টর থাকবে তাদেরকে ক্রস গুণ করে আমি তার মান বের করলেই, মডুলাস করে মান বের করলেই কিন্তু ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। এই জায়গা থেকে ম্যাথটা বেশি আসে, আমরা এই জায়গাটাতে একটু জোর দিব। তো এখান থেকে কিছু ম্যাথ আমরা একটু দেখে নেই। দেখো, তো প্রথমেই আমরা, ওকে ঠিক আছে স্যার, ওকে। আর ক্লাসটা শেয়ার দিয়ে দিও। হ্যাঁ, আর অবশ্যই একটু আমার মানে ক্লাসে সবকিছু জানাবো আমাকে। আমি জিজ্ঞেস করে সাথে সাথে কমেন্টস করে আমাকে জানাই দিও যে ঠিক আছে, বুঝতে পারতেছো কিনা। ওকে, সো আমরা এখান থেকে ম্যাথগুলো করে ফেলি। মনে রাখবা যে এই দুইটা ম্যাথই বেশি আসে এখান থেকে। একটা হচ্ছে এই সমান্তরাল রিলেটেড ম্যাথটা,
যে দুটি ভেক্টর যদি ক্রস গুণ শূন্য হয় তাহলে ভেক্টর দুটি সমান্তরাল হবে, অর্থাৎ সমান্তরাল রিলেটেড ম্যাথগুলো আসবে। অনেক সময় দুটি ভেক্টর দিয়ে তোমাকে প্রমাণ করতে বলবে যে সমান্তরাল প্রমাণ করো, অথবা সমান্তরাল হলে অমুকের মান বের করো, এরকম একটা ম্যাথ থাকবে। আর ক্ষেত্রফলটা ম্যাথ থাকবে। আমি এই দুটো জায়গায় খুব ক্লিয়ারলি তোমাদের ইয়া করে দিব। আর তোমরা একটু তোমাদের কলেজের গ্রুপ বা বিভিন্ন গ্রুপে তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দিও, ঠিক আছে? ওকে, তো আমরা ম্যাথ করতেছি, তোমরা নোট করে নিও। তো প্রথম যে ম্যাথটা করবো সেটা হচ্ছে সমান্তরাল ইয়ার নিয়ে। তো তোমরা এই কথাটা একটু নোট ডাউন করে নিবা সবাই, যে দুটি ভেক্টরের ক্রস গুণ যদি শূন্য হয় তাহলে ভেক্টর দুটি সমান্তরাল হয়, অথবা দুটি ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে তাদের ক্রস গুণ শূন্য হবে। এটা একটু তোমরা নোট ডাউন করে নাও। আমরা এখান থেকে ম্যাথ করব এখন। ওকে, আজকে আমরা ভেক্টর চ্যাপ্টারটা শেষ করব, মোটামুটি শেষ। আমাদের ক্রস গুণের ম্যাথগুলো করবো আর ক্যালকুলাসটা আজকে শেষ করবো ইনশাল্লাহ। সো এর বাইরে আর কিছু আসবে না। তোমরা এটা ভালো করে ইয়া করে রেখো। আমি একটু আচ্ছা, আমি একটু ম্যাথ করব একটা। আমি একটু সময় নিচ্ছি, একটা ম্যাথ একটু ইয়া করি আমি। আচ্ছা, তো আমি বললাম যে প্রথমে আমরা সমান্তরাল নিয়ে ম্যাথ করব। তো টাইপ 1 এখানে দুইটা টাইপের ম্যাথ আমরা খুব ভালো করে করব। একটা হচ্ছে সমান্তরাল সম্পর্কিত ম্যাথ, ঠিক আছে? আরেকটা হচ্ছে তোমার ক্ষেত্রফল সম্পর্কিত। তো প্রথমে হচ্ছে আমাদের টাইপ 1, যেটা টাইপ 1 সমান্তরাল, ঠিক আছে? সমান্তরাল সম্পর্কিত সম্পর্কিত এইখানে আমি দুইটা ক্যাটাগরি দেখাবো। দেখো, ক্যাটাগরি 1 যেটা, ক্যাটাগরি 1, প্রথমে ক্যাটাগরি 1 দেখাচ্ছি আমি। এই ক্যাটাগরি 1 হচ্ছে দুইটা ভেক্টর তোমাকে দিবে, দিয়ে তোমাকে এরা সমান্তরাল কিনা প্রমাণ করতে বলবে। একটা একটা যেমন আমি একটা ম্যাথ দেখাচ্ছি তোমাদের। যেমন বলা হলো যে a ভেক্টর ইকুয়াল টু i ক্যাপ প্লাস j ক্যাপ, a ভেক্টর ইজ ইকুয়াল টু i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ। তারপর হচ্ছে তোমার হলো এবং b ভেক্টর ইকুয়াল টু, এবং b ভেক্টর ইজ ইকুয়াল টু 5i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 5k ক্যাপ হলে প্রমাণ করো বলতে পারে, দেখাই তো দেখাও বলতে পারে। তো প্রমাণ করো যে ভেক্টর দুটি পরস্পর লম্ব। এরকম একটা ম্যাথ, সরি লম্ব না, সমান্তরাল, পরস্পর সমান্তরাল, ঠিক আছে? এরকম। ওকে, সো এই হচ্ছে ম্যাথ। আমার একটু গরম লাগছে, ফ্যানটা ইয়া করে দিই। সো এটা হচ্ছে ম্যাথ। তো ওই যে বললাম সমান্তরাল দুটি ভেক্টর দিয়ে যদি তোমাকে সমান্তরাল প্রমাণ করতে বলে, তাহলে যেটা করবা, জাস্ট নাথিং, তুমি তাদের ক্রস গুণ করে ফেলবা। জাস্ট নাথিং, ক্রস গুণ করে ফেলবা। ক্রস গুণ করে যদি দেখো যে গুণফলটা 0 আসছে, তাহলে কিন্তু আসলে ওকে প্রমাণ হয়ে যাবে যে ক্রস গুণ তোমার ভেক্টর দুটি সমান্তরাল। কারণ আমরা জানি ভেক্টর দুটি সমান্তরাল তখনই হবে যখন ক্রস গুণ শূন্য হবে, ঠিক আছে? তো আমরা দুটি ভেক্টরকে ক্রস গুণ করে দিই। ওই দেয়া আছে, এটা তোমরা লিখে নিও, আমি লিখতেছি না। ক্রস গুণ এ ভেক্টর, এটা ক্রস গুণ করে ফেললাম। তাহলে আই ক্যাপ, জে ক্যাপ এন্ড কে ক্যাপ। আমরা জানি ক্রস গুণ করতে প্রথমে যে ভেক্টরটা রাখবা তার আয়ের সহগটা এখানে, জের সহগটা এখানে, কে এর সহগটা এখানে। তার মানে 1। এখানে দেখো প্রথম ভেক্টরের আয়ের সহগটা 1 1 1, তার মানে 1 1। এখানে হচ্ছে 5 দেন 5 দেন 5। ওকে, সো এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, আই ক্যাপটা বাইরে নিলাম। আই ক্যাপটা বাইরে নিলে এখানে দেখো এই সারি বাদ, এই কলাম বাদ। এই যে যখন তুমি আই ক্যাপটা বাইরে নিবা, তখন এই সারিটা বাদ দিয়ে দিবা, এই সারিটা বাদ দিয়ে দিবা, এই কলামটা বাদ দিয়ে দিবা। তাহলে থাকতেছে 1 1 এন্ড দেন 5 5। তাহলে কত হবে? এবং এটাকে এইভাবে গুণ করবা, এইভাবে নির্ণায়কের মতো। তো 5 একে 5 মাইনাস 5। দেন হচ্ছে আমি মাইনাস জে ক্যাপটা বাইরে নিব। জে ক্যাপ বাইরে নিলেও একই কথা। এবার এই কলামটা বাদ যাবে আর এই সারিটা বাদ যাবে। তো 1 1 আর 5 5 থাকবে। তো এটা দিয়ে এরকম ভাবে গুণ করলে ওই 5 মাইনাস 5 থাকবে। দেন হচ্ছে কে, এটা ওই একই কথা, আমি এইখানে লিখি একটু। প্লাস কে যদি বাইরে নেই তাহলে ওই 5 মাইনাস, এবার এই সারিটা বাদ যাবে, এই সারিটা বাদ যাবে, এই কলামটা বাদ যাবে, থাকবে এটা আর এটা। এইদিকে গুণ করব, তো আর মাইনাস দিয়ে এদিকে গুণ করব, 5 মাইনাস 5। তার মানে দেখো এখানে 0, তার মানে আই ইন্টু 0 মানে কি? আই ক্যাপ ইন্টু 0,
মাইনাস হচ্ছে তোমার হলো জে ক্যাপ ইন্টু জিরো, দেন হচ্ছে প্লাস কে ক্যাপ ইন্টু জিরো, তার মানে আলটিমেটলি জিরো। তার মানে আমরা লাস্টে লিখে দিব যেহেতু এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইজ ইকুয়াল টু জিরো, সেহেতু ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল। ওকে, একটা টাইপের ম্যাথ গেল। তো কখনো যদি এরকম দুটি ভেক্টর দিয়ে তোমাকে সমান্তরাল প্রমাণ করতে বলে, তাহলে জাস্ট নাথিং, তুমি কি বলবা, কি করবা, জাস্ট ওই দুটো ভেক্টরকে ক্রস গুণ করে দিবা। যদি ক্রস গুণ জিরো আসে তাহলে সমান্তরাল হবে, আর যদি জিরো না আসে তাহলে সমান্তরাল হবে না। ওকে, আচ্ছা আমাকে বলো ঠিক আছে কিনা, বুঝতে পারছো কিনা, কোনো প্রবলেম থাকলে বলো কুইক, দ্রুত কমেন্টস করে জানাবা। আমাকে কিন্তু অনেকটুকু পড়াইতে হবে আজকে, ক্লাসগুলো এখন একটু লম্বা করবো যেহেতু অনেকগুলো পড়াইতে হবে, তো আমাকে দ্রুত একটু কমেন্টে জানাই দিবা কোনো একটা প্রবলেম যে ওকে বুঝতে পারছি, কমেন্ট করলে আমি বুঝতে পারবো, তাহলে আমি সামনে যেতে পারবো। ঠিক আছে, খুব দ্রুত আমাকে জানাই দাও যে এটা ক্লিয়ার কিনা, তাহলে আমি এটার ক্যাটাগরি দুইটা দেখাবো। ক্যাটাগরি দুইটা এরকম এরকমই যে এখানে প্রমাণ করতে বলছিল সমান্তরাল, আর ওইখানে বলবে সমান্তরাল হলে অমুকের মান বের করো, এরকম টাইপের ম্যাথ থাকবে। তো ওকে আমাকে একটু জানাই দিবা, দ্রুত আমাকে একটু জানাও, ঠিক আছে, দ্রুত জানাইতে হবে, দ্রুত। ঠিক আছে কিনা একটু দ্রুত জানাও। হ্যাঁ, আমি একটু ওয়েট করছি তোমাদের, দেখি কি অবস্থা। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। লোপা বলছে ওকে, ঠিক আছে, আমরা তাহলে ক্যাটাগরি 2 চলে যাবো। দেখো এবার আমি এই ম্যাথটা দিলাম, যে এরকম দিলাম, ধরো এরকম একটা ম্যাথ দিলাম, যে এখানে আমি ধরো এইখানে আমি এম দিলাম, বললাম যে এম এর মান কত হলে ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা তোমার, সরি লম্ব, আমি বারবার লম্ব লিখতেছি, পরস্পর সমান্তরাল হবে, সমান্তরাল হবে এটা। দেখো এবার কিন্তু তোমাকে প্রমাণ করতে বলে নাই, প্রমাণ করতে বলে নাই যে দুইটা ভেক্টর সমান্তরাল কিনা প্রমাণ করো, এটা বলে নাই, বলছে যে সমান্তরাল হইলে, ওরা বলেই দিচ্ছে সমান্তরাল, যদি হয় তাহলে এই যে এখানে এম এর মানটা কত, এরকম টাইপের ম্যাথ কিন্তু আমরা ডট গুণেও করছিলাম, যে ওইখানে যেমন লম্ব, যে দুইটার ক্যাটাগরি ম্যাথ করছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে, যে একটা হচ্ছে দুইটা ভেক্টর দিয়ে আমাকে প্রমাণ করতে বলতো যে এটা লম্ব কিনা, আরেকটা হচ্ছে যে কোন একটা আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ বা কোন একটা এদের যে কোনো একটা মান দিত, সহগের মান দিত না, না দিয়ে সেখানে এম দিত, এবং এই এমটার মান কত হলে এরা লম্ব হবে, এরকম টাইপের ম্যাথ করতাম। তো এখানেও এরকম দুইটা ম্যাথ, ঠিক আছে। আচ্ছা স্যার, ক্যাটাগরি 2, হ্যাঁ ক্যাটাগরি 2 হবে, হ্যাঁ এটা ক্যাটাগরি 2 হবে, ক্যাটাগরি 2 হবে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ওকে। সো এটা ক্যাটাগরি 2। তো এখানে এই ম্যাথগুলো কেমনে করবা, এই ম্যাথগুলো জাস্ট নাথিং, তুমি এখানে ধরেই নিবা, এখানে তোমার হচ্ছে ক্রস গুণটা, ওইখানে দেখো ওই ম্যাথটাতে হচ্ছে ক্রস গুণ তুমি শূন্য আসছে কিনা সেটা দেখছো, আর এই ম্যাথটাতে তুমি আগেই ক্রস গুণ শূন্য ধরে নিবা, যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু শূন্য। এইখান থেকে আমি এইটা করব, যে আই ক্যাপ জে ক্যাপ অ্যান্ড কে ক্যাপ, এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে এখানে প্রথমটা হচ্ছে দেখো এম, এখানে হচ্ছে এম, এখানে হচ্ছে 5, দেন হচ্ছে 5 ইকুয়াল টু 0। তারপরে এখানে আমি দেখাচ্ছি, তো এখানে আগের মতোই আই ক্যাপটা বাইরে নিলাম, তাহলে তোমার কত হবে, এখানে এটা বাদ এটা বাদ, তার মানে থাকবে 5 মাইনাস 5। তারপরে যে ক্যাপটা বাইরে নিলাম মাইনাস, এখানে হচ্ছে তোমার হলো এবার এটা বাদ, তাহলে থাকবে হচ্ছে 5 মাইনাস এম থাকবে, প্লাস কে ক্যাপ বাইরে নিলে ওই 5 মাইনাস 5 থাকবে ইকুয়াল টু 0। তো এইখানে একটু খেয়াল করো, এখানে বিষয়টা কি, দেখো এই পাশে কিন্তু আয়ের সহগ, তাহলে আয় কিন্তু 0 হয়ে যাচ্ছে, এটাও 0 হয়ে যাচ্ছে, তাহলে থাকবে কি, এটা 0, এটা 0 হয়ে যাচ্ছে, তার মানে মাইনাস জে ক্যাপ ইন্টু হচ্ছে 5 মাইনাস এম ইকুয়াল টু 0। দেখো এই পাশে জি এর সহগ কত, এই পাশে জি এর সহগ হচ্ছে 5 মাইনাস এম, আর এই পাশে 0 মানে কি, এখানে সবার সহগই 0, এই পাশে 0 মানে সবার সহগ, আয়ের সহগ 0 এই পাশে, আমার জি এর সহগ 0, কে এর সহগ 0, তো এই পাশে জি এর সহগ এত, এই পাশে জি এর সহগ কিন্তু 0, তাই আমরা লিখবো উভয় পক্ষে সহগ সহগ সময় যে এর সহগ সমীকৃত করে পাই। তো কিভাবে দেখো, এখানে সহগটা আছে মাইনাস 5 মাইনাস এম ইকুয়াল টু 0, তো এখানে যদি আমি মাইনাস দ্বারা গুণ করে দিই, মাইনাস 5 প্লাস এম
ইকুয়াল টু 0, তার মানে m ইজ ইকুয়াল টু 5। সো এইটা হচ্ছে আমাদের আনসার। দেখো m এর মান 5। বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। এইভাবে আমরা মানটা বের করবো। জাস্ট দেখো এখানে, এই যে এখানে আসার পরে আমরা সহগ সমীকৃত করব। সহগ সমীকৃত করলে দেখো এই পাশে যেহেতু 0, এপাশে i এর সহগও 0, এপাশে j এর সহগও 0, এপাশে k এর সহগও 0। তো এখানে এই পাশে যেখানে যেখানে আমার ওই যেটার মান বের করতে বলতেছে, এখানে যেমন আমার m এর মান বের করতে বলতেছে, এই m এর মান আমি যে যারটার সাথে পাবো তার সহগ সমীকৃত করব। এখানে m এর মানটা শুধু আমার j এর সাথে ছিল, জাস্ট আমি j এর সহগ সমীকৃত করতেছি। আমার যদি j k বা i তিনটার সাথেই আমার m থাকতো, আমি তিনজনের সহগকে সমীকৃত করতাম, করে এভাবে মানগুলো আলাদা আলাদা করে বের করতাম। ধরো ফর এক্সাম্পল আমি তোমাকে দেখাচ্ছি, এখানে ধরো আমার এটা আসছে যে ফর এক্সাম্পল 2m এখানে আসছে এরকম। তাহলে আমি এবার i এর সহগ সমীকৃত করতাম, j এর সহগ সমীকৃত করতাম। i এর সহগ সমীকৃত করলে পাইতাম হচ্ছে 2m - 5 = 0 পাইতাম। এখান থেকে m ইকুয়াল টু হচ্ছে 5/2 পাইতাম। আর যে সহগ সমীকৃত করলে তো এটা পাইতাম। এরকম ব্যাপারটা এরকম, আশা করি বুঝতে পারছো। ওকে, আমাকে একটু হ্যাঁ দিছে, ওকে ঠিক আছে, ক্লিয়ার। ওকে, এই হচ্ছে আমার এই ক্যাটাগরি, দুইটা ক্যাটাগরি গেল এখান থেকে সমান্তরাল রিলেটেড। এরপরে আমরা ক্ষেত্রফল নিয়ে কথা বলবো। এই ক্ষেত্রফল এই দুইটা টাইপের ম্যাথই আসবে এখান থেকে, একদম নোট ডাউন করে নাও। একটা সমান্তরাল রিলেটেড। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে, এখানে একটা শর্টকাট দেখাবো আমি, দেখো এখানে একটা শর্টকাট লিখে রাখো, সুপার শর্টকাট। এটার একটা সুপার শর্টকাট লিখে রাখো, এই ক্যাটাগরি 2 এর একটা সুপার শর্টকাট লিখে রাখো। আমি প্রশ্নটা লিখে মুছে ফেললাম। দেখো আমাদের একটা প্রথম ভেক্টরটা ছিল হচ্ছে i ক্যাপ প্লাস জে ক্যাপ, দেন হচ্ছে প্লাস কে ক্যাপ, এবং বি ভেক্টরটা ছিল আমার হচ্ছে 5i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 5k ক্যাপ, এটা ছিল। ওকে, সো এখানে একটা সুপার শর্টকাট লিখে নাও। শর্টকাট, সুপার শর্টকাট, সুপার শর্টকাট। সুপার শর্টকাটটা কি, কখনো কখনো যদি এরকম বলে, আচ্ছা এখানে তো এম দিছিলাম আমি, সরি, এখানে এমটা থাকবে। তো এরকম যদি কখনো বলে যে এরকম কোন একটা ভেক্টরের আই এর সহগ, জে এর সহগ অথবা কে এর সহগ, যে কোনো একটা না দিয়ে যদি আমাকে বলে যে এটার সহগ কত হলে ভেক্টর দুটি সমান্তরাল হবে, এরকম টাইপের যদি প্রশ্ন করে, তাহলে তুমি একটা শর্টকাটের মাধ্যমে এটা খুব সহজে বের করে ফেলতে পারো। সেটা কেমন, দেখো এই প্রথম ভেক্টরের আয়ের সহগ ডিভাইডেড বাই দ্বিতীয় ভেক্টরের আয়ের সহগ ইজ ইকুয়াল টু প্রথম ভেক্টরের জের সহগ ইজ ইকুয়াল টু দ্বিতীয় ভেক্টরের, সরি এখানে এম হবে, এখানে এম হবে, দ্বিতীয় ভেক্টরের জের সহগ 5 ইজ ইকুয়াল টু প্রথম ভেক্টরের কে এর সহগ ইজ ডিভাইডেড বাই তৃতীয় ভেক্টরের কে এর সহগ। এখান থেকে আমরা জাস্ট সমান লিখে ফেলবো। এখান থেকে দেখো এটা কিন্তু সমান, তো এখান থেকে যদি 1/m ইজ ইকুয়াল টু 1/5 লিখে ফেলি আমি, তার মানে m এর মান কিন্তু 5 আসতেছে। খুব সহজে আমরা বের করে ফেলতে পারি। ঠিক আছে, শর্টকাট, এটা এমসিকিউ এর ক্ষেত্রে করতে পারবে। শর্টকাট ফর এমসিকিউ, এমসিকিউ। কলমের কালি কম, আমি কলম নিয়ে আসি। বলো বুঝতে পারছো কিনা, বুঝতে পারলে আমি নেক্সট টাইপে যাব। দ্রুত আমাকে একটু জানাও, দ্রুত আমাকে জানাও ক্লিয়ার কিনা। হ্যাঁ, আমাকে একটু দ্রুত জানাবা ক্লিয়ার কিনা। ক্লিয়ার হলে আমি নেক্সট টাইপে চলে যাব। হ্যাঁ, ক্ষেত্রফল টাইপে চলে যাব। ওকে, দ্রুত আমাকে জানাও একটু। আমি একটু ওয়েট করছি তোমাদের কমেন্টের জন্য। কি অবস্থা দেখি, দ্রুত আমাকে জানাইতে হবে, দ্রুত। হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। আমরা তাহলে আজ এখন ক্ষেত্রফল চলে যাব, ক্ষেত্রফলে। ঠিক আছে, আমরা ক্ষেত্রফলে চলে যাব। ঠিক আছে, ক্ষেত্রফলে চলে যাব। তাহলে আমরা টাইপ 2 তে যাব, ক্ষেত্রফল। লেখো টাইপ 2 ক্ষেত্রফল। এটা হচ্ছে টাইপ 2, টাইপ 2, এটা হচ্ছে তোমার কি, ক্ষেত্রফল, ক্ষেত্রফল নির্ণয়। ঠিক আছে, ওকে। তো আগেই বলছি এটা সামান্তরিকের ক্ষেত্রফল, ক্ষেত্রফল নির্ণয়। সেই ক্ষেত্রফল নির্ণয়টা আসলে ক্রস গুণের সাথেই সম্পর্কিত নরমালি। তো তোমার এখানে তিনটা ম্যাথ আসতে পারে, আমি দেখাই। তিনটা ম্যাথ আসতে পারে। একটা হচ্ছে, দেখো ক্ষেত্রফলটা কয়টার বের করতে বলতে পারে, দেখো ক্ষেত্রফল এটা তিনটা জিনিসের বের করতে বলতে পারে। এক নাম্বার যেটা, সেটা হচ্ছে তোমার সামান্তরিকের সন্নিহিত বাহু দিয়ে ক্ষেত্রফল। সামান্তরিকের, সামান্তরিকের সন্নিহিত বাহু
দিয়ে ক্ষেত্রফল। 2 নম্বর হচ্ছে সামান্তরিকের কর্ণ দিয়ে ক্ষেত্রফল। সামান্তরিকের কর্ণ দিয়ে ক্ষেত্রফল। ঠিক আছে? আচ্ছা, আরেকটা হতে পারে কি, ত্রিভুজের সন্নিহিত বাহু দিয়ে ক্ষেত্রফল। ত্রিভুজের সন্নিহিত, আমি একটু এটা বক্স করে দিই তাহলে আলাদা বুঝতে পারবা। আচ্ছা, এটা আলাদা একটা, আর এটা হচ্ছে ত্রিভুজের সন্নিহিত বাহু দিয়ে ক্ষেত্রফল। ঠিক আছে? এই হচ্ছে আমাদের তিনটা টাইপ থাকবে এখানে। এই টাইপের বাইরে কিছুই থাকবে না। ঠিক আছে? নরমালি একাডেমিকে। সো এইখানে এখন দেখবা সূত্রগুলো তুমি কেমন ইউজ করবা, এটা হচ্ছে বিষয়। এটা দেখো, এইটার ক্ষেত্রফল হচ্ছে মানে ব্যাপারগুলো কেমন, তোমাকে দুইটা ভেক্টর দিবে এরকম আমি দেখাচ্ছি। ধরো আমাকে পি ভেক্টর দিল আর হচ্ছে কিউ ভেক্টর দিল, দিয়ে আমাকে বললো যে এই দুইটা ভেক্টর যদি একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু হয় তাহলে ওই সামান্তরিকের ক্ষেত্রফলটা বের করো। ঠিক আছে? একটা প্রশ্ন। হ্যাঁ, ওকে, একটু ওয়েট। আমি একটু দাঁড়াও, একটু একটা জিনিস দেখি, দেখে নেই তারপর। ওকে, তাহলে দেখো বিষয়টা কি। একটা হচ্ছে প্রশ্নগুলো এরকম করলো, ধরো এ বি দিতে পারে, এ ভেক্টর বি ভেক্টর দিতে পারে, দেন হচ্ছে আমার পি কিউ দিতে পারে, পি কিউ ভেক্টর দিতে পারে, দিয়ে যেটা দুইটা ভেক্টর দিবে, দিয়ে আমাকে বলবে যে এই দুইটা ভেক্টর যদি একটি সামান্তরিকের সন্নিহিত বাহু হয়। আবার সামান্তরিকের হইলেই কিন্তু মানে তুমি একদম আগে ইয়া হয়ে না, দেখবা সামান্তরিকের সন্নিহিত আছে নাকি সামান্তরিকের কর্ণ আছে। ইম্পর্টেন্ট কিন্তু এই যে এই জায়গাটা, হ্যাঁ, সামান্তরিকের কর্ণ, কর্ণ আর সামান্তরিকের সন্নিহিত বাহু আর সামান্তরিকের কর্ণ, এই দুটো কিন্তু একটু ডিফারেন্ট। ঠিক আছে? আচ্ছা, তো যদি সামান্তরিকের সন্নিহিত বাহু দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা ম্যাথটা কি করব। ধরো আমাকে এরকম বললো যে পি ভেক্টর কিউ ভেক্টর এই দুটো একটা ভেক্টর এবং এই দুটো ভেক্টর সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু বরাবর ক্রিয়া করে বা নির্দেশ করে, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলটা কত। জাস্ট কি করবা, ওদের দুইজনকে ক্রস গুণ করে দিবা, ওদের দুইজনকে ক্রস গুণ করে দিবা, দেন হচ্ছে তার মান বের করবা, শেষ। শেষ। ক্রস গুণ করে দিলে কিন্তু একটা ভেক্টর পাবা তুমি, ক্রস গুণ করলে অবশ্যই একটা ভেক্টর পাবা। পরে এইটাকে মডুলাস করবো, আমরা জানি মডুলাস করার নিয়ম কি। মডুলাস মানে হচ্ছে এই যে পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর, ধরো এটা করে তুমি এরকম পাইলা 2i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 3 এ ক্যাপ। তো মডুলাস করে ধরো এরকম পাইলা এই রুট ওভার করে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার, এরকম করে মান যেটা আসে এটাই ক্ষেত্রফল বের করবে। তার মানে যদি কখনো দুটি ভেক্টর একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করে, তাহলে যদি তার ক্ষেত্রফল বের করতে বলে, তা জাস্ট নাথিং, ওই যে দুইটা ভেক্টর থাকবে না, ওই দুইটা ভেক্টরকে প্রথমে ক্রস গুণ করবা, ক্রস গুণ করবা। ঠিক আছে? ক্রস গুণ কেমনে করবা আমি অলরেডি দেখাইছি, কিন্তু ক্রস গুণে যে টাইপ ক্যাটাগরি অনেকই দেখাইছি ক্রস গুণ কেমনে করতে হয়। ঠিক আছে? ক্রস গুণ শূন্য দেখালাম না, ক্রস গুণ কেমনে করবা দেখাইছি, কিন্তু আই ক্যাপ বাইরে নিবা, দেন ওই সারি বাদ দিবা, কলম বাদ দিবা, এদিকে গুণ করবা। ঠিক আছে? ওইভাবে করবা, ক্রস গুণটা করবা, দেন হচ্ছে তার মডুলাস করে মানটা বের করবা। আর যদি কর্ণ বলে সেই ক্ষেত্রে জাস্ট একই কাজ করবা, ওই ওই দুইটা ভেক্টরকে ক্রস গুণ করবা, তারপরে মডুলাস করবা, তারপরে হাফ দিয়ে গুণ দিবা, মডুলাস করে মান বের করে তাকে হাফ দিয়ে গুণ দিয়ে দিবা, এত বর্গ একক। আর যদি ত্রিভুজের সন্নিহিত বাহু বলে সেক্ষেত্রে ওই একই সূত্র, যে হাফ ইন্টু মডুলাস অফ পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর। দেখো এই তিনটা সূত্র ক্ষেত্রফলের, শেষ, কাহিনী শেষ। ওকে, বুঝতে পারছো কিনা আমাকে বলো দ্রুত, এই সূত্রগুলো বুঝতে পারছো কিনা। আমি একটা দুটো প্র্যাকটিস করে দেখাই। দেখো প্র্যাকটিস দেখাচ্ছি একটা, হ্যাঁ, একটা প্র্যাকটিস করে দেখাই। তোমরা একটু এটা দ্রুত উঠায় নিবা, না হলে এটা স্ক্রিনশট দিয়ে নিবা। ঠিক আছে? এটা স্ক্রিনশট দিয়ে নিবা, না হলে উঠাই নিবা দ্রুত। আমি একটু সময় দিলাম, দ্রুত দ্রুত করো। ঠিক আছে? আমি একটু সময় দিচ্ছি, দ্রুত কমপ্লিট করো। আমি একটু সময় দিচ্ছি, দ্রুত তোমরা এই চার্টটা উঠে নাও, উঠে নাও, অথবা একটি স্ক্রিনশট নাও, একটি স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে? পরে তোমরা ইয়া করে নিও।
ওকে, ঠিক আছে, আমরা এখন একটা প্র্যাকটিস করে দেখাই। হ্যাঁ, একটা প্র্যাকটিস করে দেখাই। যেমন ধরো আমরা একটা ম্যাথ দিলাম, একটা ম্যাথ দিচ্ছি আমরা, ধরো যে পি ভেক্টর ইকুয়াল টু, ওকে ঠিক আছে, ধরো আমি বললাম পি ভেক্টর ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে যে 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ, 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ। তারপরে কিউ ভেক্টর ইকুয়াল টু, দেন হচ্ছে কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস তোমার 2j ক্যাপ, 2j ক্যাপ প্লাস 5k ক্যাপ, 5k ক্যাপ। তারপরে বলতেছি যে এবং পি ভেক্টর, আচ্ছা এখানে কমা দেই, পি এবং পি ভেক্টর এবং কিউ ভেক্টর একটি সামান্তরিকের সন্নিহিত বাহু নির্দেশ করলে করলে আচ্ছা, বাহু নির্দেশ করলে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো, নির্দেশ করলে ক্ষেত্রফল নির্ণয় করো, ক্ষেত্রফল নির্ণয় করো, এই হচ্ছে প্রশ্ন। তো আমরা কিন্তু তিনটা ক্যাটাগরি শিখছি। একটা হচ্ছে সামান্তরিকের যদি সন্নিহিত বাহু দেওয়া থাকে সেই ক্ষেত্রে একটা সূত্র শিখছি। সব ক্ষেত্রে কিন্তু আসলে ক্রস গুণ, জাস্ট কোথাও হাফ আছে কোথাও হাফ নেই। ক্রস গুণ আর মডুলাস তো তোমাকে করতেই হবে। তো আমরা দেখছি যে সামান্তরিকের সন্নিহিত বাহু নির্দেশ করলে জাস্ট কি করতে বলছিলাম, যে যে দুটো ভেক্টর থাকবে তাদেরকে তুমি ক্রস গুণ করবা, দেন হচ্ছে মডুলাস করবা, শেষ। সন্নিহিত বাহু বললে। বাট কর্ণ বললে বলছিলাম যে তুমি ক্রস গুণ করবা আগে, দেন হচ্ছে মডুলাস করবা, মডুলাস করে মান বের করে তাকে হাফ দিয়ে গুণ করে দিলে ক্ষেত্রফল পেয়ে যাবে। আর ত্রিভুজের সন্নিহিত বাহু বললেও কিন্তু একই কথা বলছিলাম, তাই না? তো আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে আসলে কি বলছে এখানে, সামান্তরিকের সন্নিহিত বাহু বলছে, সন্নিহিত বাহু। ওকে, সো আমরা যেটা করব এখন, এই দুইটা ভেক্টরকে আগে ক্রস গুণ করব। ক্রস গুণ করে ফেলি, দেখো পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর, এটা ক্রস গুণটা করে ফেলি। তো আই ক্যাপ, জে ক্যাপ এন্ড কে ক্যাপ। এখন এখানে দেখো আই এর সহগ হচ্ছে 4, জে এর সহগ হচ্ছে 3, আর এখানে কে কিন্তু নাই, এই প্রথম ভেক্টরে কে নাই, কে না থাকলে এখানে 0 দিয়ে দিবে, ঠিক আছে? আর এখানে হচ্ছে এখানে আই নাই, আই এর সহগটা হলো 0 দাও কিউ ভেক্টরে। তারপরে এখানে জে এর সহগ হচ্ছে -2, দেন হচ্ছে 5 এর সহগ। তো এখানে আগে তুমি কি করো, ওই যে আই ক্যাপটা বাইরে নাও, তাহলে এই সারি বাদ এই কলাম বাদ দাও, দিলে এটা থাকবে 30 -2 5। তো এইদিকে গুণ করলে হবে হচ্ছে 15, 15 হবে, মাইনাস এইদিকে গুণ করলে হবে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, সো প্লাস 0 হয়ে যাবে। তারপরে মাইনাস জে ক্যাপটা বাইরে নিব আমরা, মাইনাস জে ক্যাপটা বাইরে নিব, সো জে ক্যাপ বাইরে নিলে এই সারি বাদ এই কলাম বাদ, তো 4 5 20, 20 থাকবে এখানে 20, তারপর এদিকে গুণ করলে হচ্ছে -0, তারপর প্লাস কে ক্যাপটা বাইরে নাও, নিলে হচ্ছে এখানে এই সারি বাদ এই কলাম বাদ থাকবে হচ্ছে এখানে -8, -8 মাইনাস, তো এখানে ভিতরে হচ্ছে 15i ক্যাপ, আর এখানে হচ্ছে তোমার হলো -20 জে ক্যাপ, আর এখানে হচ্ছে এখানে ভিতরে থাকে -8, তো -8 কে ক্যাপ। এটা হচ্ছে আমাদের কিন্তু ক্রস গুণ করে আমরা পাচ্ছি, তাই না? আমরা কিন্তু এটা ক্রস গুণ করে পাচ্ছি। তো এখন কি করব, এখনো কিন্তু এটা মানে মডুলাস করি নাই, এখন মডুলাস করে ফেলবো। সুতরাং এখানে আমরা মডুলাস অফ পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর এটা করে ফেলি। এটা করলে আমরা যেটা হবে, এটা হচ্ছে আমাদের রুট ওভার অফ, এখানে আয়ের সহগ হচ্ছে 15, 15 স্কোয়ার, তারপরে হচ্ছে প্লাস -20 হচ্ছে জি এর সহগ তার স্কোয়ার, প্লাস কে এর সহগ হচ্ছে -8 তার স্কোয়ার। তো আলটিমেটলি এটা যদি করো তাহলে ক্ষেত্রফলটা আসবে কত, যদি বর্গমূল করো আসবে হচ্ছে 26.25, যদি মানটা বের করে বর্গমূল করো এত বর্গ একক, ঠিক আছে? এখন যদি এখানে ওই সন্নিহিত বাহু না বলে যদি কর্ণ বলতো, যে সামান্তরিকের কর্ণ নির্দেশ করে, সেই ক্ষেত্রে নির্দেশ হবে এখানে, নির্দেশ করে সেই ক্ষেত্রে জাস্ট তুমি পরে কি করতা, এখানে হাফ দিতা, এই যে হাফ, একটা হাফ নিতা, যে নির্ণয় ক্ষেত্রফলটা এটা হইতো না, তখন নির্ণয় ক্ষেত্রফল এখানে একটা হাফ দিতা, হাফ ইন্টু 26.25। এই মানে হাফ মানে কি এটাকে 2 দিয়ে ভাগ করবা, যেটা আসতো সেটা। যদি ত্রিভুজের সন্নিহিত বাহু বলতো তখন এইভাবে করতাম, কিন্তু এখানে আমাদের যেহেতু সন্নিহিত বাহু বলছে, তার মানে এটি অ্যান্সার। বুঝতে পারছো কিনা বলো দ্রুত।
আমাকে একটু, আমি সময় দিচ্ছি, একটু দ্রুত আমাকে একটু জানাবা ক্লিয়ার কিনা। আমি একটু ওয়েট করছি তোমাদের। ক্লিয়ার কিনা, ক্ষেত্রফল নিয়ে আর কোনো প্রবলেম হবে কিনা? ক্ষেত্রফল ফিনিশ, ক্ষেত্রফলে আর কিন্তু কাহিনী নাই। এই তো হচ্ছে কাহিনী, যা বললাম। ক্ষেত্রফল ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে দাও। দ্রুত জানাও। আমরা তাহলে এই টপিকটা ক্লোজ করব। আমাদের আজকের আমাদের ভেক্টরের লাস্ট টপিক যেটা, সেটা হচ্ছে ক্যালকুলাস, ভেক্টর ক্যালকুলাস। এইটা শেষ ধরবো আজকে, ধরে শেষ করে দিব। তাহলে আমাদের ভেক্টর চ্যাপ্টারটা, হ্যাঁ ক্লিয়ার। রূপা বলতেছে ক্লিয়ার। ওকে ক্লিয়ার, ঠিক আছে ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল শেষ। ক্ষেত্রফল কিন্তু আমি তাহলে নতুন টপিকে যাব কিনা আমাকে বলো। আমাদের মোটামুটি ক্রসগুণের যে ম্যাথ আসবে দুইটা টাইপের, এটা আমি শেষ করে দিলাম। এখন আমরা নতুন টপিকে টপিকে যেতে পারি কিনা, যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আমাকে লিখে দেন যে লিখে দাও যে ওকে ডান, ডান লিখে দাও, তাহলে আমি নতুন টপিকে চলে যাব দ্রুত। দ্রুত দ্রুত দ্রুত। আমি একটু ওয়েট করছি, ডান লিখে দাও। ডান লিখলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা একদম ক্লিয়ার, আমি নতুন টপিকে চলে যাব। আমি একটু ওয়েট করছি তোমাদের কমেন্টের জন্য, দেখি। হ্যাঁ ওকে ডান, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে আমরা নতুন টপিকে যাচ্ছি। তাহলে লাস্ট টপিক, আমাদের ভেক্টরের লাস্ট টপিক, সেটা কি? ভেক্টর ক্যালকুলাস। ভেক্টর ক্যালকুলাস, এটা খুব ইম্পর্টেন্ট টপিক আরেকটা। এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। হ্যাঁ আমি দুইটা টপিকই করছি লোপা। দুইটা টপিক, সমান্তরালের একটা টপিক করাইলাম, আর ক্ষেত্রফল নিয়ে আর একটা টপিক করাইলাম, ঠিক আছে? দেখো হ্যাঁ। ওকে সো, ওকে ক্লিয়ার, ক্লিয়ার কিনা বলো। আমরা কিন্তু দুইটা টপিক পড়লাম, হ্যাঁ, একটা হচ্ছে সমান্তরাল নিয়ে আর একটা কি, একটা সমান্তরাল নিয়ে আর একটা হচ্ছে ক্ষেত্রফল নিয়ে। তো আমাদের লাস্ট টপিক যেটা আজকের এই চ্যাপ্টারটার লাস্ট টপিক, এবং এখান থেকেও কিন্তু প্রচুর প্রশ্ন আসে, সেটার নাম হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। তো আমরা পড়বো আজকে ভেক্টর ক্যালকুলাস, ঠিক আছে? ভেক্টর ক্যালকুলাস, ভেক্টর ক্যালকুলাস, এইটা হচ্ছে আমাদের এই টপিকটা পড়বো এখন আমরা। ওকে ওকে ঠিক আছে। তো আমরা এখন ভেক্টর ক্যালকুলাস শুরু করব। তো আমি এখন খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে, আগামী 10 মিনিট খুব মনোযোগ দিবা। এই 10 মিনিট আমি যা বুঝাবো, এটা যদি বুঝো, ভেক্টর ক্যালকুলাস শেষ। আর ভেক্টর ক্যালকুলাস কিছু না ভাইয়া। হ্যাঁ ক্যালকুলাস কিন্তু অনেক জটিল জিনিস, তোমরা ম্যাথে পড়বা ক্যালকুলাস, তোমরা ম্যাথের ফার্স্ট পার্টের, তোমাদের ম্যাথের ফার্স্ট পার্টের নবম অধ্যায়ে পড়বা। নবম অধ্যায়ে পড়বা হচ্ছে ব্যবকলন, ব্যবকলন পড়বা। আহ তারপরে দশম অধ্যায়ে পড়বা হচ্ছে তোমাদের সমাকলন বা যোগজীকরণ। ব্যবকলন বা এটাকে ডিফারেন্সিয়েশন বলে। ব্যবকলনের অপর নাম হচ্ছে ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? আর সমাকলন, সমাকলন এটার অপর নাম হচ্ছে যোগজীকরণ, যোগজীকরণ, বা এটাকে বলে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন। আর এটাকে বলে ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? এটাকে বলে ডিফারেন্সিয়েশন বলে। সো এটা তোমরা ম্যাথে বিস্তারিত করবে, আমাদের ফিজিক্সে এত কিছু লাগবে না, আমি জাস্ট যেটুকু লাগবে ওইটুকুই পড়াবো। এবং আগামী 10 মিনিট খুব মনোযোগ দিবা এবং আমার প্রশ্নের আনসার করবা দ্রুত, ঠিক আছে? একদম ভালো করে বসো, খাতা কলম নিয়ে, ফোনটা সামনে নিয়ে বসো। আমি প্রশ্ন করার সাথে সাথেই কমেন্টসে জানাই দিবা, ঠিক আছে? ওকে, আগামী 10 মিনিট এটা যদি বুঝে থাকো, তাহলে ভেক্টর ভেক্টর থেকে ফিজিক্সের যে ক্যালকুলাসের প্রশ্ন আসবে পানি হয়ে যাবে। ওকে সো আমরা ভেক্টর ক্যালকুলাসে চলে যাচ্ছি। ওকে সো আমাদের এখানে মোটামুটি যোগজীকরণটা দরকার নাই। ফিজিক্সে আমাদের লাগবে শুধু ব্যবকলন, ব্যবকলনও টোটালি লাগবে না, সামান্য একটু অংশ লাগবে, আমরা সেটা পড়বো এখন। তো তার আগে তাহলে আমাদের ভেক্টর ক্যালকুলাস পড়তে গেলে আমাদের ডিফারেন্সিয়েশন সম্পর্কে জানতে হবে, ফিজিক্সে যতটুকু অংশ লাগে সেটা জানতে হবে। তো দেখো আমাদের ডিফারেন্সিয়েশন মানে কি, আমি সহজভাবে বলি। প্রত্যেকটা জিনিসের একটা অপারেটর আছে, কি আছে? অপারেটর, অপারেটর। অপারেটর মানে কি? অপারেটর মানে হচ্ছে অপারেট করবে, একটা রাশিকে চেঞ্জ করে অন্য রাশিতে রূপান্তর করবে, এটি হচ্ছে অপারেটর। যেমন আমি তোমাকে যদি 25,
এটা যদি বলি এই 25 কে যদি আমি এই সাইনটা ইউজ করি 25 এর উপরে, তাহলে তুমি এটাকে কি করে ফেলবা, এইটা হচ্ছে 25 কে 5 করে ফেলবে কিন্তু। তার মানে এই যেটা হচ্ছে অপারেটর, এই সাইনটা একটা অপারেটর, এই সাইনটা একটা অপারেটর, এটা কিসের অপারেটর, এটা বর্গমূলের অপারেটর, বর্গমূলের অপারেটর। আমি যদি বলি ধরো 5 আছে আর 5 আছে, দুইটাকে যোগ করো, তুমি নিশ্চয়ই মাঝখানে প্লাস এই সাইনটা ইউজ করবা, তার মানে তখন 10 হয়ে যাবে দুজন মিলে। এই সাইনটাকে বলবো আমরা অপারেটর, ঠিক আছে, অপারেটর বলবো। এই যে অপারেটর, অপারেটর কি করে, অপারেট করে, ঠিক আছে, করে রাশিগুলাকে চেঞ্জ করে আর এক রাশিতে রূপান্তর করে ফেলে। যেমন এখানে 25 কে চেঞ্জ করে সে 5 বানায় ফেলছিল, এখানে 5 আর 5 কে চেঞ্জ করে সে 10 বানায় ফেলছে। দিস ইজ অপারেটর। অপারেটর সামথিং লাইক এমন একটা কিছু যেটা কোন একটা রাশির উপরে অপারেট করবে, ক্রিয়া করবে, করে তাকে চেঞ্জ করে ফেলবে, তাকে পরিবর্তন করে ফেলবে। দিস ইজ অপারেটর। সো প্রত্যেকটা ফাংশনের একটা অপারেটর আছে, যেমন যোগের অপারেটর আছে, বিয়োগের অপারেটর আছে, ভাগের অপারেটর আছে, ভাগের অপারেটর এরকম, গুণের অপারেটর এরকম, যোগের অপারেটর এরকম, বিয়োগের অপারেটর এরকম, রুটের অপারেটর এরকম, বর্গ স্কোয়ারের অপারেটর এরকম, ঠিক আছে। আচ্ছা, এই সাইন বলো, কস বলো, ঠিক আছে, ট্যান বলো, এগুলা সব কিন্তু অপারেটর। দেখো সাইনের পরে যদি আমি 30 দেই, 30 ডিগ্রি দেই, ও কিন্তু আমাকে প্রোভাইড করবে কি, হাফ প্রোভাইড করবে। তার মানে সাইন একটা অপারেটর, ওর পিছনে যদি আমি অ্যাঙ্গেল দেই, ওর ভিতরে যদি অ্যাঙ্গেল দেই, ও আমাকে মান দেয়। এগুলো সব অপারেটর। তো একইভাবে এই যে আমরা ব্যবকলন নিয়ে কথা বলবো না, এখন আমরা ফিজিক্সে তো বললাম তো ভেক্টর ক্যালকুলাসনে, ভেক্টর ক্যালকুলাস যদি করতে যাও আমাদের ক্যালকুলাসের মানে আমি একাডেমিক প্রশ্নের কথা বলতেছি যে এইটুকু সলভ করতে গেলে আমাদের ক্যালকুলাসের সামান্য মানে ব্যবকলনের সামান্য একটা অংশ লাগে। তো এই ব্যবকলনটা আমার ওই সামান্য অংশটা বুঝতে হবে ভালো করে। সো আমি খুব কম কথায় বলবো, ম্যাথের বিস্তারিত করবা, বাট এই কম কথার মধ্যেই তোমরা বেসিকটা বুঝে যাবা। এই ব্যবকলনের অপারেটর আছে একটা, ব্যবকলন কিন্তু একটা ফাংশন। সো ও একটা রাশির উপর ফাংশন ক্রিয়া চালাবে, তো ওর একটা অপারেটর আছে, এই অপারেটরটা বলবো আমরা ডি বাই ডিএক্স। এইটা হচ্ছে আমাদের কার অপারেটর, এটা হচ্ছে ব্যবকলনের অপারেটর, ঠিক আছে। এটা কার অপারেটর, এটা হচ্ছে ব্যবকলনের অপারেটর, ব্যবকলনের অপারেটর, অপারেটর, ঠিক আছে। এটা হচ্ছে ব্যবকলনের অপারেটর, এটা হচ্ছে ব্যবকলনের অপারেটর। তার মানে যখনই তুমি ডিভাইডিএক্স কোথায় পেয়ে যাবা, সেখানে তুমি বুঝে যাবা যে এখানে আসলে ব্যবকলন করা হয়েছে। ওকে ওকে, ঠিক আছে। তো আমরা এখন ধরো আমি একটু ক্লিয়ারলি বুঝাই, তাহলে অপারেটর বুঝছো আশা করি, এখন থেকে মাথার মধ্যে ঢুকাই নিবা যে ব্যবকলনের অপারেটর হচ্ছে ডিভাইডিএক্স, ব্যবকলনের অপারেটর হচ্ছে ডিভাইডিএক্স। এখন ধরো আমি লিখলাম যে ডিভাইডিএক্স, এখানে লিখলাম ধরো এক্স টু দ্য, এখানে লিখলাম এক্স কিউব। তার মানে দেখো এখানে এই নিচের ডি এর সাথে যে চলকটা থাকবে, তার সাপেক্ষে উপরের ডি এর সাথে বা পাশে, এইটাকে কিন্তু এইভাবেও লেখা যাইতো, এক্স কিউব এখানে লেখা যাইতো, এখানে এইভাবে লেখা যাইতো। তো মনে রাখবা এই যে এই উপরের ডি এর সাথে অথবা এই পাশে, এই যে এখানে যে রাশিটা থাকবে তাকে ব্যবকলন করা হচ্ছে। ব্যবকলন মানে হচ্ছে পরিবর্তনের হার বের করা, মনে রাখবা। ব্যবকলন মানে হচ্ছে কি, ব্যবকলন মানে হচ্ছে পরিবর্তনের, ব্যবকলন ইজ ইকুয়াল টু পরিবর্তনের হার, পরিবর্তনের হার বের করা। অর্থাৎ একক নিচে একক পরিবর্তনের কারণে এই নিচের যে রাশিটা এবং এই নিচে যে থাকবে তার সাপেক্ষে আমরা উপরের রাশির পরিবর্তনের হার বের করতেছি, এটাই ব্যবকলন। তার মানে তুমি বুঝবা যে এই উপরের যে রাশিটা আছে তার ব্যবকলন করা হচ্ছে কার সাপেক্ষে, নিচের সাপেক্ষে। আমি যদি এইরকম লিখি, দেখো যে ডিওয়াই বাই এখানে লিখলাম এক্স টু দ্য পাওয়ার 3, তার মানে তুমি বুঝে যাবা যে এক্স টু দ্য পাওয়ার 3, এক্স টু দ্য পাওয়ার 3, হ্যাঁ, এইটার ব্যবকলনের হার বের করতেছি কার সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে, ঠিক আছে, ওয়াই এর সাপেক্ষে। মানে ওয়াই এর যদি এক পরিবর্তন করি তাহলে ওর কত পরিবর্তন হবে, এটা বোঝাচ্ছে। আবার এখানে এক্স এর, এই যে এক্স এর সাপেক্ষে আমরা এক্স কিউবের ব্যবকলন করতেছি, তার মানে কি, মানে হচ্ছে এক্স এর সাপেক্ষে আমরা এক্স কিউবের পরিবর্তনের হার বের করতেছি। মানে হচ্ছে এক্স এর একক পরিবর্তন করলে, এক্স এর একক পরিবর্তন করলে এক্স কিউবের কি পরিমাণ পরিবর্তন হবে, সেটাই হচ্ছে এক্স এর সাপেক্ষে এক্স কিউবের পরিবর্তন। আমি যদি এটা লিখি, দেখো যে ডি বাই ডি জেড এক্স কিউব, তাহলে এটা কি মিন করবে যে এক্স কিউবের পরিবর্তনের হার বের করতেছি, বা
এক্স কিউবের ব্যবকলন বের করতেছি কার সাপেক্ষে, জেটের সাপেক্ষে। অর্থাৎ জেটের একক পরিবর্তনের কারণে নিচের যে যার সাপেক্ষে তার একক, মানে এইটার মিনিং অনেক, মানে এটার মিনিং হচ্ছে কেমন, এভাবে বলতে পারো যে জেটের সাপেক্ষে আমরা এক্স কিউবের ব্যবকলন করতেছি, এটা বলা যায়। আবার বলা যায় যে জেটের একক পরিবর্তনের কারণে এক্স কিউবের কি পরিবর্তন হবে সেটা বের করতেছি, ওই একই কথা ব্যবকলন করতেছি। কথা এটুকু ক্লিয়ার কিনা বলো, দ্রুত আমাকে অ্যান্সার করো, এটুকু ক্লিয়ার কিনা, এই অপারেটরটা বুঝছো কিনা? এবং উপরের ডির সাথে যে থাকবে তার ব্যবকলন হচ্ছে নিচের চলকের সাপেক্ষে, তার মানে কার সাপেক্ষে কার ব্যবকলন হচ্ছে এটা বুঝতে পারছো? বলো। আর ব্যবকলন মানে যে পরিবর্তনের হার বের করা, ঠিক আছে, এবং পরিবর্তনের হার কারো সাপেক্ষে বের করতে হয়, কার সাপেক্ষে, নিচের ডি এর যে চলকটা থাকবে সেই চলকের সাপেক্ষে আমরা উপরের এখানে যে চলক থাকবে তার পরিবর্তনের হার বের করতেছি। আমাকে একটু জানাও যে দ্রুত এইটুকু ক্লিয়ার কিনা, এইটুকু ক্লিয়ার কিনা। ব্যবকলন মানে হচ্ছে পরিবর্তনের হার বের করা, মানে ঢাল, ঢালও বলা যায়, ঢাল বের করা বলা যায়, ঠিক আছে, এটা কিন্তু ঢালও বলা যায়, এই পরিবর্তনের হার যে কথা আবার বলা যায় ঢাল, ঢালও বলা যায়। ওকে, আচ্ছা আরেকবার ওকে, দেখো আরেকবার বলি, আমি আরেকবার বলি শর্টকাটে, দেখো আরেকবার বলতেছি। তো এই ডি বাই ডিএক্স এইটা হচ্ছে ব্যবকলনের অপারেটর। এখন এই উপরের ডি এর সাথে আমি যাকে দিব তার ব্যবকলন করতেছি। এখন ব্যবকলনটা কারো সাপেক্ষে করতে হয়, মনে রাখবা ব্যবকলন কারো সাপেক্ষে করতে হয়, এক্স ওয়াই জেড থিটা টি বা যে কোনো একটা চলকের সাপেক্ষে করতে হবে। ওই নিচের ডি এর সাথে যে চলকটা থাকবে তার সাপেক্ষে করতেছি। যেমন আমি যদি লিখি এখানে যে এরকম লিখলাম ধরো এক্স কিউব, তার মানে আমি এই যে এই এক্স কিউবের ব্যবকলন করতেছি কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। আমি যদি এরকম লিখতাম ধরো যে ডি ওয়াই বাই ডিটি, তার মানে এখানে ওয়াই এর ব্যবকলন করতেছি, যেহেতু উপরের ডি এর সাথে ওয়াই আছে, তার মানে এই ওয়াই চলকটার ব্যবকলন করতেছি। আর ব্যবকলন করা মানে তো পরিবর্তনের হার বের করা, তার মানে ওয়াই এর ব্যবকলন করতেছি, অথবা তুমি বলতে পারো যে ওয়াই এর পরিবর্তনের হার বের করতেছি কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে। আমি যদি লিখি দেখো যে এখানে ধরো আমি বললাম ডি সাইন থিটা বাই ডি থিটা, মনে করো, তার মানে এখানে আমি সাইন থিটার ব্যবকলন বের করতেছি বা সাইন থিটার পরিবর্তনের হার বের করতেছি কার সাপেক্ষে, থিটার সাপেক্ষে। বুঝছো কিনা বলো? তার মানে নিচের দিয়ে সাথে তুমি যাকে পাবা, যে চলকটাকে পাবা, আমরা ব্যবকলনটা তার সাপেক্ষে বুঝাবে, আর উপরের ডি এর সাথে যে যাকে পাবা ওইটুকুর ব্যবকলন করা হচ্ছে বুঝাবে, বা পরিবর্তনের হার বের করতেছি বুঝাবে। এখন ক্লিয়ার কিনা দ্রুত জানাও, ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা বলো, দ্রুত দ্রুত দ্রুত। ওকে ঠিক আছে, তাহলে এই যে ব্যবকলনটা, এই ব্যবকলনটা তুমি দুই ধরনের পাবা। দেখো দেখো ব্যবকলন দুই ধরনের, ব্যবকলন হয় দুই ধরনের, এই ব্যবকলনটা দুই ধরনের হয়। কয় ধরনের হয় এই ব্যবকলন, কয় প্রকার পাবো আমরা, দুই প্রকার পাবো। নাম্বার ওয়ান, এটা হচ্ছে সাধারণ ব্যবকলন, সাধারণ ব্যবকলন, বা ব্যবকলনের আরেকটা নাম কি আছে দেখো তো, আরেকটা নাম আছে হচ্ছে তোমার অন্তরীকরণ। ব্যবকলনের আরেকটা নাম হচ্ছে অন্তরীকরণ, মনে রাখবো অন্তরীকরণ। এটা আরেকটা ইংলিশ নামটা, ইংলিশটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন, অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন। ওকে, বা ব্যবকলন একই জিনিস, যেটাই ব্যবকলন সেটাই অন্তরীকরণ, সেটাই ডিফারেন্সিয়েশন। আচ্ছা, তো একটা হচ্ছে সাধারণ ব্যবকলন, আরেকটা কি, আরেকটা হচ্ছে আংশিক ব্যবকলন, আংশিক ব্যবকলন, ব্যবকলন। তো দেখো ইংলিশে এই নামটাকে ইংলিশে বলে হচ্ছে জেনারেল ডিফারেন্সিয়েশন, এটাকে বলা হয় জেনারেল জেনারেল ডিফারেন্সিয়েশন। আর এটাকে ইংলিশে বলে হচ্ছে পার্শিয়াল, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। সো ব্যাপারটা এরকম, তাহলে ব্যবকলন দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ ব্যবকলন বা এটাকে জেনারেল ডিফারেন্সিয়েশন বলে, আর একটাকে বলে আংশিক ব্যবকলন বা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বলে। ঠিক আছে, পার্শিয়ালিটি করো না তোমরা, একজনের পক্ষ নাও, তোমাদের দুই দুই মানে বান্ধবীদের মধ্যে ঝগড়া লাগে বা বন্ধুদের মধ্যে ঝগড়া লাগে, একজন দেখবা কুটনামি থাকে একজন পক্ষে নেয়, এটা হচ্ছে পার্শিয়ালিটি করে। ঠিক আছে,
তো ওইরকম আংশিক, এটা হচ্ছে ওই কুটনির মতো আর কি, ও হচ্ছে পার্সিয়ালিটি করবে। আর এটা হচ্ছে জেনারেল, সবাইকে করবে, তার পক্ষে নিবে না, সবার পক্ষেই থাকবে আর কি। তো এইটা যখন তুমি এইটার অপারেটরটা হচ্ছে ডি বাই ডিএক্স, যখন তুমি ডি বাই ডিএক্স পাবা তখন বুঝে যাবা যে এটা জেনারেল ব্যবকলন বোঝাচ্ছে। আর এইটার অপারেটর হচ্ছে ডেল বাই ডেল এক্স। এই ডেলটা যারা লিখতে পারো না, এরকম দেখতে, যে এরকম ডেল বাই ডেল এক্স। এখন যারা এটা লিখতে পারবে না তারা এই যে একটা লিখবা মোটা করে, এক লিখবা মাথা মোটা করে, অনেকে এইভাবে লেখে। তো এইটা কি, এইটা হচ্ছে তোমার এই আংশিক ব্যবকলন। কথা বলছো কি, যখনই তুমি ডেল বাই ডেল এক্স পাবা, ডি বাই ডিএক্স পাবা, ওইটা হচ্ছে জেনারেল ব্যবকলন। আর যখন তুমি ডেল বাই ডেল এক্স পাবা তখন ওটা বুঝাবে আংশিক ব্যবকলন। আংশিক ব্যবকলন এবং আংশিক ব্যবকলনের নামের মধ্যে কিন্তু একটা ঘাবলা আছে। আংশিক পার্শিয়ালিটি করবে, ও হচ্ছে পার্শিয়ালি করবে, কারো পক্ষ নেবে, এটা মাথায় রেখো। আর আমরা ফিজিক্সে আমরা এইটা ইউজ করব, আমরা এইটা কিন্তু ফিজিক্স ইউজ করব, আমাদের ফিজিক্সের যে ক্যালকুলাস, এই ক্যালকুলাসে কিন্তু আমরা এই আংশিক ব্যবকলনটাই ইউজ করব। কথা বলছো, তার মানে এটা আমি ইউজ করবো না, এটা ম্যাথে পাবা, এটা ম্যাথে পাবা। আমরা এইখানে সব হচ্ছে আংশিক ব্যবকলন ইউজ করব, ফিজিক্সের ক্যালকুলাসে আমরা আংশিক ব্যবকলন ইউজ করব। বলো এটুকু ক্লিয়ার কিনা, দ্রুত, এটুকু ক্লিয়ার কিনা, আমাকে একটু দ্রুত জানাও এইটুকু ক্লিয়ার কিনা, এটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু বলো দ্রুত। এইটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু দ্রুত জানাও। ওকে ক্লিয়ার, হ্যাঁ দ্রুত জানাও ক্লিয়ার। ওকে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার। ওকে, ওকে তাহলে আমরা সামনে যাই। হ্যাঁ ঠিক আছে, তার মানে আমরা এখন থেকে আর এটা মাথায় রাখবো না, ফিজিক্স করার সময় এটা আমি মাথায় রাখবো না, এটা বাদ, এটা ম্যাথ দেখবা। আপাতত এখন আমরা এইটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, আংশিক ব্যবকলন নিয়ে এখন কথা বলবো। ক্লিয়ার? ওকে, ওকে। সো আমরা এখন থেকে আংশিক ব্যবকলন নিয়ে কথা বলবো। সো আংশিক ব্যবকলনটা কেমন আমি তোমাকে একটু বলি। ধরো, আচ্ছা আমি তার আগে তোমাকে আমি সূত্র দেখাই কয়েকটা। সূত্রগুলা মনে রাখবা, সূত্রগুলো আংশিকের জন্যও যা, কিছু ক্ষেত্রে ডিফারেন্ট আছে, তাছাড়া নর্মালি আংশিকের জন্যও যা, আর তোমার হচ্ছে যে জেনারেলের জন্যও তাই। তো আমি কয়েকটা সূত্র লিখবো, সূত্র কিন্তু অনেকগুলো আছে, প্রায় 30 থেকে 35টা সূত্র তোমরা ম্যাথে পাবা। এই ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ বা ব্যবকলন যেটাই বলি। ইন্টিগ্রেশনটা আমি দেখাচ্ছি না, এখানে ইন্টিগ্রেশনটা লাগে না, দ্যাটস ওয়াই আমি দেখাচ্ছি না, বাট ব্যবকলনটা লাগবে। ব্যবকলনের ম্যাথে যখন করবা প্রায় 30 থেকে 35টা সূত্র লাগবে। এখানে এইখানে অতটা লাগে না, লাগতেও পারে, তোমরা পড়ে নিও। আমি আপাতত মানে আমার যেগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, সবচেয়ে বেশি যেগুলো ম্যাথগুলো করতে ব্যবহৃত হবে আমি সেগুলোই দেখাচ্ছি, আর ম্যাথে বাকিগুলো পড়ে নিবা। ঠিক আছে, সেটা হচ্ছে 1 নম্বর সূত্র, লেখো ডি বাই ডি ডি বাই ডিএক্স এক্স টু দ্য পাওয়ার এন। অর্থাৎ এক্স টু দ্য পাওয়ার এন মানে হচ্ছে এন এর পাওয়ার, এখানে এক্স স্কোয়ার থাকতে পারে, এক্স কিউব থাকতে পারে, এক্স টু দ্য পাওয়ার 4 থাকতে পারে, এক্স টু দ্য পাওয়ার 5 থাকতে পারে, এক্স টু দ্য পাওয়ার 6 থাকতে পারে, এরকম ব্যাপারটা এক্সট্রা প্রায়। ঠিক আছে, তো এটা সূত্র হচ্ছে এন এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা সূত্র। আমি ফর এক্সাম্পল দেখাই তোমাকে। সাধারণ ব্যবকলন কি এক্সামে আছে? আচ্ছা এটা ম্যাথে, সাধারণ ব্যবকলন ফিজিক্সে দরকার নেই, ঠিক আছে লোপা, ফিজিক্সে দরকার নেই। ওকে, এখন ধরো এটা কেমন, ধরো আমি বললাম ডি বাই ডিএক্স এক্স কিউব, এটা কি হবে, এই দেখো যে এখানে এন এর মান কত 3, এই যে এনটা সামনে, মানে ব্যাপারটা এরকম, এনটা সামনে চলে আসবে আর পাওয়ার এখানকার এনটা সামনে চলে আসবে আর এই পাওয়ার এক বিয়োগ হয়ে যাবে, মানে 3 মাইনাস 1 মানে কি 2। ব্যাপারটা এরকম। আমি যদি বলি ডি বাই ডিএক্স, ধরো এক্স টু দ্য পাওয়ার 7, তাহলে কি হবে, পাওয়ারটা সামনে চলে আসবে, পাওয়ার এক বিয়োগ হয়ে যাবে, ব্যাপারটা এরকম। এখন ধরো এরকম বললাম ডি বাই ডিএক্স, ধরো বললাম 5x টু দ্য পাওয়ার 7, তাহলে কি হবে এবার, এটা 5টা থেকে যাবে। মনে রাখবা ধ্রুবকের কোনোদিন ব্যবকলন হয় না। তো কখনো যদি চলকের সাথে কোন একটা সংখ্যা গুণাকারে থাকে, ওই গুণাকারের সংখ্যাটা থেকেই যাবে, আর এই পাওয়ারটা সামনে আসবে তার সাথে গুণাকারে,
এখানে তো কোনো সংখ্যা ছিল না, দ্যাটস এরকম হয়েছে। বাট এখানে কিন্তু আগে থেকে একটা সংখ্যা ছিল, ওই সংখ্যাটা এখানে থেকেই যাবে, আর পাওয়ারটা সামনে আসবে, পরে এক্স থেকে পাওয়ার 1 বিয়োগ হয়ে যাবে। তার মানে 535 এক্স টু দ্য পাওয়ার 6 এরকম। বলো এই সূত্র বুঝছো কিনা, এই সূত্রটা বুঝছো কিনা, এই সূত্রটা বুঝছো কিনা বলো কুইক। 1 নম্বর সূত্রটা বুঝছো কিনা, 1 নম্বর সূত্রটা বুঝছো কিনা দ্রুত আমাকে একটু জানাবা, দ্রুত, খুব দ্রুত জানাবা। আজকে ভেক্টরটা দ্রুত শেষ করতে হবে, দ্রুত একদম পানি এইটুকু বুঝলে দেখবা ভেক্টর শেষ, ক্যালকুলাস শেষ। আমি বলতেছি শেষ, ক্যালকুলাস শেষ। আমাকে একটু দ্রুত জানাও যে সূত্রটা বুঝতে পারছো কিনা, সূত্রটা বুঝতে পারছো কিনা। আমি একটু ওকে ঠিক আছে, তাহলে আমাকে একটু বলো তো, দেখি বলো তো এটার অ্যান্সার কি হবে, এইটার আনসারটা কি হবে দেখো তো। ডি বাই ডিএক্স এক্স, এখানে ধরো 3x টু দ্য পাওয়ার 4, এটার আনসার কি হবে বলো তো। এটার আনসারটা আমাকে বলো দ্রুত, এটার আনসারটা আমাকে বলো। এটার আনসারটা বলো। আমি একটু ওয়েট করছি, দেখি আনসারটা আসুক। বেশ কয়েক সেকেন্ড পরে যায় ভিডিওগুলো, হ্যাঁ ওইখানে, এটা নেটের ইয়ার কারণে হয়তো বেশ কয়েক সেকেন্ড পরে যায়, বা প্রায় 15-20 সেকেন্ড পরে হচ্ছে তোমরা আমার কথা শুনতে পাও। দ্যাটস ওয়াই অনেক ক্ষেত্রে আনসার দিতে দেরি হয়। হ্যাঁ দ্রুত, আনসার কিন্তু পাইনি এখনো, আনসার করতে হবে। এটা কি হবে বলো দ্রুত। আমি কিন্তু এখন অ্যান্সার পাচ্ছি না, কই। বলো এটা অ্যান্সার কি হবে, এটা না বুঝলে তো হবে না। আহ, হ্যাঁ এটা কত হবে বলো। একজন আনসার করছে আবার কেটে দিল কেন, দ্রুত দ্রুত, কত হয় বলো। আমি একটা পারলে বুঝতে পারবো তোমরা আসলে বুঝতে পারছো কিনা, দ্রুত, এখনো পাচ্ছি না। 12, লোপা বলতেছে 12, 12 লোপা ভুল করছো। লোপা এখানে কিন্তু পাওয়ার 1 কমে যাবে, তার মানে কত হবে, এটা যদি সামনে আসে 3 4 12, 12 এক্স টু দ্য পাওয়ার 3, এইটা হবে। ঠিক আছে, লোপার ভুল হয়েছে, লোপা তুমি ভুল করছো। 6 হবে না, 3 হবে। 4 ছিল, পাওয়ার 1 কমে যাবে, পাওয়ারটা সামনে এসে গুণ হয়ে যাবে, পাওয়ার 1 কমে যাবে, জাস্ট নাথিং। ওকে, বলো ঠিক আছে, ঠিক আছে, ওকে ঠিক আছে, এটা বুঝতে পারছো এখন। তাহলে 1 নম্বর সূত্র আশা করি বুঝতে পারছো। 2 নম্বরে যাই। 2 নম্বর সূত্র দেখো, 2 নম্বর সূত্র হচ্ছে ডি বাই ডিএক্স, এখানে এক্স, দেখো এবার কিন্তু পাওয়ার নাই, ডি বাই ডিএক্স এখানে হচ্ছে এক্স, কোনো পাওয়ার নাই, এখানে কিচ্ছু নাই, এখানে যা আছে এখানে তাই আছে, তাহলে আনসার হবে 1। ধরো এরকম যদি হয় যে ডি বাই ডি ওয়াই, এখানে আছে ওয়াই, কিচ্ছু নাই, জাস্ট এখানেও যা আছে এখানেও তাই আছে, পাওয়ার টাওয়ার কিচ্ছু নাই, তাহলে এটাও অ্যান্সার হবে 1। আবার ধরো ডি বাই ডি জেড, এখানেও আছে জেড, তাহলে এটাও 1। ওকে, এটাও 1।
ওকে, ক্লিয়ার? আচ্ছা, এরপরে ধরো এরকম আছে ডি বাই ডিএক্স, এখানে শুধু একটা সংখ্যা আছে, তাহলে জিরো। ঠিক আছে, তাহলে জিরো মানে কোনো কনস্ট্যান্ট ধ্রুবকের শুধু ধ্রুবক। যেমন এখানে কিন্তু আমরা কিছুক্ষণ একটা সূত্র দেখাইলাম যে ডি বাই ডিএক্স, এই যে তোমাকে যেটা দিছিলাম যে এক্স টু দ্য পাওয়ার 4, সরি এখানে 3 ছিল, 3x টু দ্য পাওয়ার 4। এখানে কিন্তু আগে থেকে একটা ধ্রুবক ছিল, কিন্তু তার সাথে কিন্তু চলক ছিল, তখন কিন্তু এটা জিরো হয় নাই। কিন্তু শুধু চলক, শুধু ধ্রুবক, সরি শুধু ধ্রুবক হলে তার সাথে চলক টলক যদি কোনো কিছু গুণাকারে না থাকে, তাহলে ওটা জিরো হয়ে যাবে। ঠিক আছে, ওটা জিরো হয়ে যাবে, তাহলে এটা সূত্র। তার মানে এখানে এইভাবে লিখতে পারো ডি বাই ডিএক্স ইকুয়াল টু সি, সি ইকুয়াল টু জিরো, সি ফর কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ধ্রুবক। ঠিক আছে, হলে জিরো। 4 নম্বর সূত্র হচ্ছে, দেখো আহ আচ্ছা এই এই আপাতত এই কয়েকটা সূত্র হলেই আনো, এই 3টা সূত্র হলেই আনো আপাতত। আরেকটা বিষয় আমি দেখাই, আরেকটা সূত্র আমি এই যে আমি তোমাকে হচ্ছে ডি বাই ডি, ডি বাই ডি অর্থাৎ জেনারেল ব্যবকলন, আমি ধরো এক্স ওয়াই কে এরকম লিখলাম, আর ডেল বাই ডেল এক্স এক্স ওয়াই, এই দুইটার মধ্যে একটু পার্থক্য দেখাবো। দেখো এটার মানে কি, এটার মানে হচ্ছে আমি এক্স ওয়াই কে ব্যবকলন করতেছি কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। আর এইটার মানে কি, আবার বলি, দেখো এখানে আমি এক্স ওয়াই কে ব্যবকলন করতেছি, জেনারেল ব্যবকলন করতেছি, যে ডি বাই ডি এক্স আছে, তার মানে জেনারেল ব্যবকলন। এক্স ওয়াই কে আমি জেনারেল ব্যবকলন করতেছি কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। আর এটার মানে কি, এটার মানে হচ্ছে এক্স ওয়াই কে আমি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতেছি, এখানে কিন্তু ডি বাই ডি নাই, এখানে আছে ডেল বাই ডেল এক্স। তার মানে আমি এক্স ওয়াই কে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতেছি কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। কথা ক্লিয়ার? বলো, কথা ক্লিয়ার কিনা এটুকু, এটুকু ক্লিয়ার কিনা বলো আমাকে দ্রুত একটু কমেন্টে জানাও। আমাকে একটু দ্রুত জানাও। ওকে, ওকে ঠিক আছে। এখন দেখো এইটার অ্যান্সার কি হবে আর এইটার অ্যান্সার কি হবে একটু আমরা দেখি। জেনারেল মানে হচ্ছে ও, জেনারেল মানে কি, জেনারেল মানে হচ্ছে ও সবাইকে করবে, সাধারণ ব্যবকলন মানে এক্স ওকেও ব্যবকলন করবে, ওকেও করবে। আর পার্শিয়াল মানে কি, দেখো এই পার্শিয়াল মানে হচ্ছে ও এখানে কি আছে এক্স, ও শুধু এক্স এর অংশটাকে করবে, বাকি অংশটাকে ধরবেও না ছুঁবেও না। এটাই হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের বিশেষত্ব। এটার অ্যান্সার কি হবে দেখো, আমি এখানে সূত্রটা দেখাচ্ছি না তোমাকে, এটার অ্যান্সার হবে এরকম, দেখো এটার অ্যান্সার হবে এক্স ডিওয়াই বাই, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, একবার এক্সটা রাখবে, ওয়াইটাকে করবে, ওয়াইটাকে ব্যবকলন করলে হবে ডিওয়াই বাই ডিএক্স প্লাস, এবার ওয়াইটাকে রাখবে, এক্সটাকে করবে, সেই ক্ষেত্রে হবে ডি বাই ডি, এরকম হবে। তো এটার অ্যান্সার হবে 1, তার মানে অ্যান্সার হবে এইটা ফাইনালি। এখন এটা কিভাবে হলো তোমার এখন দরকার নাই, এটা ম্যাথে শিখো তোমরা। কিন্তু এইখানে সেটা হবে না, দেখো এখানে কি হবে, এখানে কে আছে, মানে ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু এক্স এর সাপেক্ষে করতেছিলাম, ও কিন্তু কাউকে বাছাবাছি করবে না, ও সবাইকে করবে, দ্যাটস ওয়াই অ্যান্সারটা এটা আসছে। আর পার্শিয়াল ব্যবকলনে যেটা হবে, অর্থাৎ ডেল বাই ডেল এক্স থাকলে যেটা হবে, যে এইখানে কে আছে, ও শুধু এইখানে খুঁজবে, তাকে ওইটাকে খুঁজবে, খুঁজে ওইটাকে করবে, শুধু ব্যবকলন করবে। যেমন ধরো ডেল বাই ডেল এক্স, এখানে এক্স, এখানে কিন্তু এক্স এখানে যে আছে, এখানে সেটা আলাদা করে লেখো, রাফ করো, রাফ করলে দেখো এটা কি হচ্ছে, সূত্র অনুযায়ী দেখো, যে সূত্র অনুযায়ী কি হচ্ছে আমাদের, ওয়ান হচ্ছে। এই ওয়ান মানে এইখানে যে চলকটা থাকবে সেই অংশটার ব্যবকলন করবে, শুধু সেই অংশের যে এখানে যে চলকটা আছে ওই চলকের যে ফাংশনটা আছে, এখানে ধরো যদি স্কোয়ার থাকতো, ফর এক্সাম্পল যদি এরকম থাকতো ডেল বাই ডেল এক্স, এখানে এক্স স্কোয়ার ওয়াই, তাহলে ও এইটুকু অংশকে করতো, ডেল বাই ডেল এক্স এক্স স্কোয়ারটাকে করতো, এক্স স্কোয়ার করলে কি হবে, 2x হবে, 2x এটাকে এরকম করতো। অর্থাৎ এইখানে যে চলকটা থাকবে, এই ওই চলকের যে ফাংশনটা আছে সেইটাকে করবে, ও করে যে ফলাফল পাবা ওই ফলাফলের সাথে বাকি যারা আছে ওইখানে অন্য অন্য চলকের তার সাথে গুণ হবে। অর্থাৎ এটার ক্ষেত্রে অ্যান্সার হবে কি, দেখো এক্স কে করলে অন হয়, এই অন দিয়ে ওয়াই কে গুণ করলে এটার অ্যান্সার হবে ওয়াই। তাহলে দেখো এই ওয়াইটা কিন্তু এই জেনারেল ফাংশনের মধ্যে আছে, তার মানে জেনারেল 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 ব্যবকলনের ক্ষেত্রে যে রেজাল্ট পাবা, ওই রাশিকেই যদি তুমি আংশিক ব্যবকলন করো, ওই জেনারেল ব্যবকলন করার ফলে যে রেজাল্ট আসছে তার একটা অংশ পাবা এখানে। ঠিক আছে, তার মানে আংশিক ব্যবকলনের বিশেষত্বটা কি, আংশিক ব্যবকলনের বিশেষত্ব হচ্ছে এই নিচের যে চলকের সাপেক্ষে করতেছো, এই এই রাশিটার মধ্যে সেই সেই চলকের যে অংশটা আছে ওইটাকেই ব্যবকলন করবে শুধু, আর কাউকে করবে না। এবং ওই ওই চলকটাকে ব্যবকলন করে যে রেজাল্টটা পাবা, ওই রেজাল্টের সাথে বাকি যারা ছিল ওইখানে তাদেরকে গুণ করে ফাইনাল রেজাল্টটা পাবা। কথা বুঝছো কিনা বলো, কথা ক্লিয়ার কিনা, কথা ক্লিয়ার কিনা?
আরেকটা বিষয় মনে রাখবা, যদি দেখো যে এইরকম হয়, যে এরকম ধরো এরকম ডেল বাই ডেল জেড এখানে হচ্ছে এক্স ওয়াই ফর এক্সাম্পল, তাহলে দেখো এখানে কিন্তু আংশিক ব্যবকলন এবং এখানে আছে জেড, তাহলে এই জেটের সাপেক্ষে করতেছি, এখানে কি জেট আছে? ও ও তো এইখানে যে থাকবে তাকে করবে, তাছাড়া কাউকে করবে না, তাহলে এখানে যদি সেটা না থাকে তাহলে অ্যান্সার শূন্য হবে। বলো ক্লিয়ার কিনা, দ্রুত ক্লিয়ার কিনা? হ্যাঁ ঠিক আছে, ওকে ঠিক আছে, যদি সেটা না থাকে, সেটা না থাকলে জিরো হয়ে যাবে। ওকে, তাহলে আমাকে আর একটা অ্যান্সার দাও, তোমরা আর একটা অ্যান্সার দাও, আর একটা অ্যান্সার দাও, এটার অ্যান্সার দাও দেখি কত হবে বলো। ডেল বাই ডেল ওয়াই এক্স ওয়াই স্কোয়ার জেড, এইটার আনসার কত হবে বলো, দ্রুত জানাবো আমাকে। দ্রুত করে জানাবো, আমি একটু ওয়েট করছি তোমাদের আনসারের জন্য, কি হয় দেখি, আমাকে একটু দ্রুত জানাবা। আমি একটু ওয়েট করি, ভিডিওগুলো বেশ পড়ে যায়, আমি কথা বলার অনেকটুকু মোটামুটি বেশ কয়েক সেকেন্ড পড়ে যায়, তো একটু ওয়েট করছি আমি দেখি। একটা প্রবলেম মেবি এটা নেটের ইয়ার কারণে হয়, সো নেটটা আরো বেশি ইয়ে করতে হবে আমাদের। হ্যাঁ আমি একটু ওয়েট করছি এখন, দেখি কি অবস্থা। দেখি কি অবস্থা, তাড়াতাড়ি বলো। তোমরা কমেন্ট করতে থাকো, এতক্ষণ আমি একটু কি করবো, আমি একটু গান গাই, হ্যাঁ মনে মনে গান গাই। হ্যাঁ তোমাদের কমেন্টের জন্য আমি স্নাতক মানে চাতক পাখির মতো তাকায় আছি মোবাইলের দিকে, বাট আমি এখনো পাই নাই কমেন্টস, হয়তো পাবো খুব দ্রুতই। ঠিক আছে, এটা আমাকে বলো অ্যান্সারটা কি হবে, দ্রুত দ্রুত আমাকে একটু জানাও আনসারটা কি হবে, আমাকে একটু দ্রুত জানাইতে হবে। এক্স ওয়াই জেড, ওকে, ঐশী বলতেছে এক্স ওয়াই জেড হবে। হ্যাঁ দেখি আর কি আসে, এক্স ওয়াই জেড বলতেছে ও, আর কই, আচ্ছা দেখো, আমার মনে হয় যে একটু ইয়া হয়েছে, এখন দেখো এখানে খেয়াল করো, আর কি কি পারবা, আমি কি করে দিব, দেখো এখানে কে আছে, কার সাপেক্ষে করতেছি, এক্স এর ওয়াই এর সাপেক্ষে, সো ও ওয়াই কে খোঁজো, এখানে কি ওয়াই আছে, আছে, ওয়াই এর কি আছে, ওয়াই এর আছে ওয়াই স্কোয়ার, মানে এইখানে যে চলকটাকে তুমি করবা, সেই যে চলকের সাপেক্ষে তুমি করতেছো সেই চলকের যে অংশটা আছে, কি অংশ আছে, এইটুকু, এই যে ওয়াই স্কোয়ার আছে, এটাকে তুমি আলাদাভাবে করো, এটাকে তুমি আলাদাভাবে করো, দেখো এটাকে যদি আলাদাভাবে করো, এটা কোন সূত্র হচ্ছে, এক্স টু দ্য পাওয়ার এন এর সূত্র হচ্ছে না, ওই যে পাওয়ারটা সামনে আসলো, পাওয়ার এক কমে গেল, অর্থাৎ টু ওয়াই হবে এখানে, এটা করলে টু ওয়াই হবে, এই টু ওয়াই আর এইটা বাদ দিয়ে এখানে তো ওয়াই স্কোয়ারকে তুমি করেই ফেলছো, আর কে থাকতেছে এক্স ওয়াই এক্স জেড, তাহলে এই অংশ আর এই অংশ গুণ করো, তাহলে হবে টু এক্স ওয়াই জেড। ঠিক আছে বুঝছো? হ্যাঁ এখন বুঝছো কিনা বলো, ক্লিয়ার কিনা, এটা হবে টু এক্স ওয়াই জেড, বলো বুঝছো কিনা, বুঝছো কিনা বলো দ্রুত, আমি একটু ওয়েট করি, বুঝছো কিনা বলো। হ্যাঁ টু এক্স ওয়াই জেড, এখন বুঝছো কিনা বলো। হুম ওকে, ঐশী বলতেছে বুঝছি, হ্যাঁ লোপা তুমি বুঝছো কিনা বলো। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ, ঠিক আছে, ওকে ওকে তাহলে ক্লিয়ার। আচ্ছা তা আশা করি এই ব্যাপকরণের যতটুকু অংশ বুঝাইলাম এইটুকুই এনাফ, ফিজিক্সের এই পার্টটা করার জন্য এইটুকু এনাফ, আর কিছু লাগবে না। এখন আমি আরো যে জিনিসগুলো দরকার পড়বে সেগুলোতে যাব। দেখো এখন আরো দুইটা জিনিস দরকার আছে, একটা হচ্ছে ভেক্টর অপারেটর, মনে রাখবা ভেক্টর অপারেটর, অপারেটর,
ঠিক আছে, ভেক্টর অপারেটরটা হচ্ছে এটা, দেখো এটার নাম হচ্ছে ন্যাবলা। নাম কি? এই চিহ্নটার নাম হচ্ছে ন্যাবলা। ন্যাবলা, অনেকে এটাকে ডেল বলে, কিন্তু আসলে ডেল হচ্ছে এটা, এই যে এটা হচ্ছে ডেল, এটা হচ্ছে ডেল। বাট এটাকে অনেকে ডেল বলে, তোমার ইচ্ছে, তুমি ডেল বলতে পারো, আবার চাইলে ন্যাবলা বলতে পারো। যে তোমরা কি বলে এটা, গোপাল বার দেখো না, গোপাল বার, ওর মধ্যে আছে না ন্যাবলা গুলতে, আছে না গুলতে, গুলটে না গুলটে না ল্যাবলা, এরকম আছে না, ওই ন্যাবলা। তো এই চিহ্নটার নাম হচ্ছে ন্যাবলা। আবার অনেকে ডেল বলে, এটাকেও ডেল বলে, এটাকেও ডেল বলে। তো মানে কন্ট্রোভার্সি হয়ে যেতে পারে দুইটাকে ডেল বললে। তো তুমি বেটার দেন এটাকে ন্যাবলা বলো। এটা হচ্ছে ভেক্টর অপারেটর। ভেক্টর অপারেটরটাকে ন্যাবলা দিয়ে প্রকাশ করা হয়, এবং এই ন্যাবলা ইকুয়াল টু, তোমাকে মনে রাখতে হবে, ডেল বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল বাই ডেল জেড কে ক্যাপ। এটা হচ্ছে ভেক্টর অপারেটর, মনে রাখতে হবে। তাহলে লেখো, লিখে নিবা যে ভেক্টর অপারেটর ন্যাবলা ইজ ইকুয়াল টু ডেল বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল বাই ডেল ওয়াই জে ক্যাপ। দেখো আই এক্স, এখানে এক্স আছে, তাহলে এখানে আই ক্যাপ, এখানে ওয়াই আছে, এখানে জে ক্যাপ। আমরা জানি তো এক্স অক্ষ বরাবর আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ, জেড অক্ষ বরাবর কে ক্যাপ। এই জন্য ডেল বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল বাই ডেল জেড কে ক্যাপ। এটা হচ্ছে ভেক্টর অপারেটর ন্যাবলা ইকুয়াল টু, এটা একদম মুখস্থ রাখতে হবে, এটা এটা মনে রাখতে হবে। অপারেটর বোঝার কিছু নাই। অপারেটর তুমি মানে বর্গমূলের অপারেটর এরকম হইলো কেন, এটা কি মুখস্থ করবা? এটা কি বুঝবা? না, এটা মুখস্থ করবা। ঠিক আছে, এটা মুখস্থ মনে রাখতে হবে আর কি। তো ভেক্টর অপারেটর যেটা ন্যাবলা, সেটা ইকুয়াল টু ডেল বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল বাই ডেল জেড কে ক্যাপ। এটা মনে রাখতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, বলো। ঠিক আছে, ক্লিয়ার? লেখা হয়েছে? লেখা হলে আমাকে বলে দিও। এটা লাগবে, কারণ এইটা অপারেটর, অর্থাৎ আমরা এই যে ভেক্টর ক্যালকুলাসে যত ম্যাথ অঙ্ক করব, যত প্রবলেম সলভ করব, সব করতে এটা লাগবে। এই জন্য এটাকে বলা হয় ভেক্টর অপারেটর। ঠিক আছে, এই জন্য বলা হয় এটাকে ভেক্টর অপারেটর বলা হয়। ওকে, দ্রুত জানাও ঠিক আছে কিনা, বুঝছো কিনা। এটা মনে রাখবা, এটা মনে রাখবা, ভেক্টর অপারেটরটা। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। ওকে, তার মানে দুইটা জিনিস গেল, আরেকটা লাস্ট, আরেকটা জিনিস লাগবে। সেটা হচ্ছে, সেটা লাগবে কি, সেটা লাগবে হচ্ছে তোমার হলো ক্ষেত্র। ক্ষেত্র বা ফিল্ড, এটাকে ইংলিশে বলে ফিল্ড। ক্ষেত্র বা ফিল্ড লাগবে, মনে রাখবা। এই ক্ষেত্র বা ফিল্ড দুই প্রকার, একটা হচ্ছে ভেক্টর ফিল্ড, একটা হচ্ছে ভেক্টর ক্ষেত্র, আর একটা হচ্ছে স্কেলার ক্ষেত্র। স্কেলার ক্ষেত্র, ঠিক আছে, বা ভেক্টর ফিল্ড, ভেক্টর ফিল্ড, আর এটা স্কেলার ফিল্ড, ফিল্ড স্কেলার ফিল্ড। তো বইয়ে তোমাদের ডেফিনেশনটা অনেক জটিল করে দেয়া আছে, আমি এত জটিল ডেফিনেশনে যাব না, সোজা বাংলায় বলি। মানে এই ফিল্ড হচ্ছে এরকম, মানে ফিল্ড বলতে তুমি একটা ইকুয়েশন কে বুঝবা। ধরো আমি বললাম যে, ধরো এফ অফ, আমি বললাম যে এফ অফ এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু, ধরো এক্স স্কোয়ার ওয়াই জেড প্লাস 5xyz। এই যে এটা একটা ক্ষেত্র। ধরো তোমরা 9 10 ফাংশন পড়ছো না, এফ অফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 1, মানে এখানে এফ অফ এক্স দিতাম কেন, এই ফাংশনটা শুধু এক্স এর উপর ডিপেন্ড করে। আর এখানে এক্স ওয়াই জেড দিছি কেন, কারণ এই ফাংশনটা এক্স ওয়াই জেড তিনজনের উপর ডিপেন্ড করে। তো এই যে একটা ফাংশন, এই ফাংশনটাই হচ্ছে একটা ফিল্ড। এখন এই ফাংশনের ভিতরে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এটা আছে নাই, না থাকলে স্কেলার ফাংশন মানে স্কেলার ফিল্ড। আর যদি এখানে ধরো এরকম করে লিখতাম, ধরো এরকম লিখতাম যে এক্স ওয়াই ওয়াই স্কোয়ার জেড আই ক্যাপ প্লাস ধরো 5xyz জে ক্যাপ, তারপরে ধরো 5, ধরো 3xyz স্কোয়ার কে ক্যাপ, ফর এক্সাম্পল এই যে কে ক্যাপ। এই যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ আছে না, তার মানে এটা হচ্ছে একটা ভেক্টর ফিল্ড। আর যদি এরকম কিছু লিখি, ধরো আমি বললাম 3xyz প্লাস 5xy স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার জেড স্কোয়ার, এরকম আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ নাই, মানে স্কেলার ফিল্ড। সোজা বাংলায় কোনো একটা ইকুয়েশনের ভিতরে, যেখানে কোনো একটা ফাংশনের ভিতরে এক্স ওয়াই জেড এর একটা ফাংশন বা অন্য কোনো চলকের একটা ফাংশন আছে, সেই ফাংশনের ভিতরে যদি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ না থাকে, তাহলে স্কেলার ফাংশন, স্কেলার ক্ষেত্র। আর যদি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ থাকে, তাহলে ভেক্টর ক্ষেত্র। ঠিক আছে, মানে ভেক্টর, ভেক্টর ক্ষেত্র মানে ভেক্টর। আর আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ না থাকলে এটা স্কেলার। বুঝছো, সোজা বাংলা কথা একদম। হ্যাঁ, ক্লিয়ার? ওকে, বলো ক্লিয়ার কিনা।
এটুকু ক্লিয়ার কিনা বলো। তাহলে আমরা ভেক্টর ক্ষেত্র কি স্কেলার ক্ষেত্র কি বুঝলাম, ভেক্টর অপারেটর বুঝলাম, আর ভেক্টর ক্যালকুলাস আংশিক ব্যবকলন কেমনে করতে হয় সেটা বুঝলাম। এটা বুঝলে ভেক্টর শেষ। এরপরে আমরা দেখাবো জাস্ট, বলো দ্রুত বলো ক্লিয়ার কিনা। ঠিক আছে, ক্লিয়ার। ওকে, তাহলে আমরা এখন প্রশ্ন সলভে যাব। এখন প্রশ্ন সলভে যাব, আমরা এখন প্রশ্ন সলভে চলে যাব। ওকে, সো দেখো আমাদের এই ভেক্টর ক্যালকুলাসে তিনটা ম্যাথ থাকবে। এই ভেক্টর ক্যালকুলাসে তিন ধরনের ম্যাথ থাকবে। এই ভেক্টর ক্যালকুলাসে কয় ধরনের ম্যাথ থাকবে? তিন ধরনের। একটা থাকবে দেখো, একটা থাকবে হচ্ছে তোমার হলো, একটা থাকবে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট বের করতে বলবে, গ্রেডিয়েন্ট। দুই নম্বর হচ্ছে ডাইভারজেন্স, ডাইভারজেন্স, এন্ড তিন নম্বর কার্ল। এই তিনটা জিনিস বের করতে হবে, এই তিনটা পারবা শেষ, এর বাইরে কিচ্ছু আসবে না, কিচ্ছু না। ঠিক আছে, এই তিনটা জিনিস লাগবে। গ্রেডিয়েন্ট বের করতে বলবে, ডাইভারজেন্স বের করতে বলবে, এন্ড কার্ল বের করতে বলবে। ঠিক আছে, আচ্ছা। সো এখন দেখো এখানে কিছু কথাবার্তা বলি আমি। গ্রেডিয়েন্ট মনে রাখবা, গ্রেডিয়েন্ট সম্পর্কে কিছু কথাবার্তা বলি। গ্রেডিয়েন্ট হয় হচ্ছে স্কেলার ক্ষেত্রে, এটা স্কেলার ক্ষেত্রে হয়, স্কেলার ক্ষেত্রে। অর্থাৎ কখনোই তোমাকে একটা ভেক্টর ক্ষেত্র দিয়ে, মানে একটা ভেক্টর দিয়ে গ্রেডিয়েন্ট বের করতে বলবে না, একটা স্কেলার দিবে, স্কেলার ফাংশন দিবে, যেখানে তোমার হচ্ছে যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ থাকবে না, এরকম একটা ফাংশন দিয়ে বলবে তার গ্রেডিয়েন্ট বের করো। কিন্তু তার মানে আমার গ্রেডিয়েন্ট যেটা বের করতে বলবে সেটা স্কেলার, বাট যদি তুমি গ্রেডিয়েন্ট বের করে ফেলো, একটা স্কেলার ক্ষেত্রে যখন গ্রেডিয়েন্টটা বের করে ফেলবা সেটা কিন্তু ভেক্টর হবে। তার মানে স্কেলার ক্ষেত্রের গ্রেডিয়েন্ট, স্কেলার ক্ষেত্রের গ্রেডিয়েন্ট ভেক্টর হয়, ভেক্টর হয়। ঠিক আছে, আরেকটা কথা এটা সম্পর্কে মনে রাখবা, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট বের করার সূত্র হচ্ছে যে ন্যাবলার সাথে, মনে রাখবা আমরা ভেক্টর স্কেলার ক্ষেত্রগুলোকে ফাই দিয়ে প্রকাশ করি। যেমন ফাই, যেটা হচ্ছে ফাই, এই ফাই অফ এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু, ধরো একটা ইকুয়েশন দেওয়া থাকবে, ওটা হচ্ছে স্কেলার ক্ষেত্র। স্কেলার ক্ষেত্রকে আমরা নরমালি ফাই দিয়ে প্রকাশ করি। তো ওই যে গ্রেডিয়েন্ট একটা স্কেলার ক্ষেত্রের বের করতে বলবে, ওই স্কেলার ক্ষেত্রের সাথে ভেক্টর অপারেটর যেটা ন্যাবলা, ওর শুধু গুণ করবা। এই মাঝখানে কিন্তু ডটও দেওয়া যাবে না, ক্রসও দেওয়া যাবে না। মনে রাখবা, ডটও দেওয়া যাবে না, ক্রসও দেওয়া যাবে না, এই কথাটা মনে রাখবা। ঠিক আছে, তার মানে কি বললাম, গ্রেডিয়েন্ট হয় কার? স্কেলার ক্ষেত্রের। তার মানে প্রশ্নে তোমাকে একটা স্কেলার ক্ষেত্র দিয়ে তার গ্রেডিয়েন্ট বের করতে বলবে, কখনোই ভেক্টর ক্ষেত্র দিয়ে গ্রেডিয়েন্ট বের করতে বলবে না। বাট যখন তুমি একটা স্কেলার ক্ষেত্রের গ্রেডিয়েন্ট বের করে ফেলবা, সেটা তোমার হচ্ছে অবশ্যই ভেক্টর ক্ষেত্র হবে। ক্লিয়ার? আর এই কোন একটা স্কেলার ক্ষেত্রের গ্রেডিয়েন্ট বের করার সূত্র কোনটা? সেটা হচ্ছে এই ন্যাবলার সাথে গ্রেডিয়েন্টের ওই যে তোমার ন্যাবলার সাথে ওই তোমার ভেক্টর স্কেলার ক্ষেত্র যেটা থাকবে ফাই দিয়ে প্রকাশ করি নরমালি, ওই ফাই এর সাথে নরমাল গুণ। এখানে ডট গুণ না, ক্রস গুণ নয়, মাঝখানে ডট গুণ কিছু, ডট ক্রস কিছু ইউজ করা যাবে না। ওকে, ক্লিয়ার? এরপরে ডাইভারজেন্সের ব্যাপারটা আসি, ডাইভারজেন্স সম্পর্কে কিছু কথা বলে দেই। দেখো ডাইভারজেন্স হয় হচ্ছে আমার ভেক্টর ক্ষেত্রে, ভেক্টর ক্ষেত্রে। অর্থাৎ প্রশ্নে তোমাকে একটা ভেক্টর দিবে, এবার আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ থাকবে, এরকম একটা ক্ষেত্র দিবে, দিয়ে তোমাকে ডাইভারজেন্স বের করতে বলবে। ঠিক আছে, ডাইভারজেন্স বের করতে বলবে, এবং এই ভেক্টর ক্ষেত্রের যখন তুমি ডাইভারজেন্স বের করবা, সেটা কিন্তু আবার স্কেলার হবে। অর্থাৎ ঠিক কার গ্রেডিয়েন্টের উল্টা, গ্রেডিয়েন্ট বের করতে বলতো তোমাকে স্কেলার দিয়ে, কিন্তু এটার ফলাফলটা হয়তো ভেক্টর। এখানে ঠিক উল্টা, এখানে প্রশ্নেই দিবে ভেক্টর, ফলাফলটা হবে স্কেলার। ঠিক আছে, এখানে ভেক্টর ক্ষেত্রের, ভেক্টর ক্ষেত্রের ডাইভারজেন্স স্কেলার হবে, স্কেলার হবে। আরেকটা কথা হচ্ছে এই ডাইভারজেন্সটা বের করার ওয়েটা কি? ডাইভারজেন্স বের করা হচ্ছে এই ন্যাবলার সাথে, মানে আগেই বলছি এই ক্যালকুলাসের যে প্রশ্নগুলো গ্রেডিয়েন্ট বলো, ডাইভারজেন্স বলো, কার্ল বলো, এগুলো সব বের করতে এই ন্যাবলাটা লাগবে। এই ন্যাবলার সাথে
ডট গুণ করব ওই যে ভেক্টরটা থাকবে সেই ভেক্টরটা। ধরো আমি প্রশ্নে এ ভেক্টর নামে একটা ভেক্টর দেওয়া আছে, তাহলে ওই ভেক্টর যে ভেক্টরটা তোমাকে কার্ল বের করতে, সরি ডাইভারজেন্স বের করতে বলবে, সেই ডাইভারজেন্সের এই ভেক্টরটার সাথে তুমি ন্যাবলার ডট গুণ করবা, ডট গুণ করবা, আবার বলতেছি ডাইভারজেন্সের ডট গুণের মনে রাখবা, ডাইভারজেন্সের ডট গুণের তার মানে ডাইভারজেন্স হচ্ছে ডট গুণ করে বের করতে হয়, ডাইভারজেন্স ডট গুণ করে বের করতে হয়, আর ডট গুণ করলে তো স্কেলার আসে, এই জন্য কিন্তু এটার ফলাফলটা স্কেলার হবে। অর্থাৎ ডাইভারজেন্স বের করতে বলবে তোমাকে, একটা ভেক্টর ক্ষেত্র দিবে প্রশ্নে, কিন্তু ওই ভেক্টর ক্ষেত্রে যখন তুমি ডাইভারজেন্স বের করবে সেটা একটা স্কেলার আসবে, শুধু একটা মান আসবে, ওইখানে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ থাকবে না। ঠিক আছে? আর ডাইভারজেন্স বের করার নিয়ম কি? ডাইভারজেন্স বের করার নিয়ম হচ্ছে যে ভেক্টরটা তোমাকে দিবে সেই ভেক্টরটার সাথে তুমি ন্যাবলার ডট গুণ করবে, ন্যাবলার ডট গুণ করবে। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এই ডাইভারজেন্সের সাথে কিন্তু তোমার তোমার ইয়াটা, এই যে ডাইভারজেন্স কখনো যদি তোমার শূন্য আসে, কোনো একটা ভেক্টরের ডাইভারজেন্স যদি শূন্য আসে মনে রাখবো, তাহলে সেটা সলিনয়েডাল হয়। যদি ডাইভারজেন্স শূন্য হলে, আমি ডাইভারজেন্সটা এটা এইভাবে লিখি, ডাইভারজেন্স যদি শূন্য হয়, ধরো এরকম একটা ভেক্টরের ডাইভারজেন্স শূন্য হলো, তাহলে ভেক্টরটা কি হবে? ভেক্টরটি ভেক্টরটি সলি সলিনয়েডাল হবে। ঠিক আছে? যদি কোনো ভেক্টরের ডাইভারজেন্স শূন্য হয় তাহলে ভেক্টরটি সলিনয়েডাল হবে। যদি কোনো ভেক্টরের ডাইভারজেন্স শূন্য হয় তাহলে ভেক্টরটি সলিনয়েডাল হবে। ঠিক আছে? যদি কোনো ভেক্টরের ডাইভারজেন্স শূন্য হয় তাহলে ভেক্টরটি সলিনয়েডাল হবে। আমি লিখে দিলাম কিন্তু এখানে, তোমরা এখানে স্ক্রিনশট দিয়ে রাখো। আরো কিছু কথা মনে রাখবা, যদি ভেক্টরের ডাইভারজেন্স শূন্য না হয়ে, আমি এই পাশে লিখি একটু, শূন্য না হয়ে এই ডাইভারজেন্সটা যদি কি হয়, এই ন্যাবলা এই ডাইভারজেন্সটা যদি পজিটিভ হয় তাহলে এটার তোমার হচ্ছে মানে আয়তন বাড়তেছে বুঝাবে। দেখো ভালো করে বোঝো, কোনো একটা ভেক্টরের ডাইভারজেন্স যদি শূন্য হয় তাহলে তার আয়তন বাড়তেছেও না কমতেছেও না, অর্থাৎ ভেক্টরটা সম্প্রসারণ হচ্ছে না সংকুচিতও হচ্ছে না, এটার আয়তনটা স্থির আছে এবং সেটা সলিনয়েডাল হবে। আর যদি কোনো একটা ভেক্টরের ডাইভারজেন্সের মান দেখো পজিটিভ আসছে, তাহলে মনে রাখবা এটার আয়তন বাড়তেছে, তার মানে ঘনত্ব কমতেছে। আয়তন বাড়া মানে ঘনত্ব কমা। প্রশ্ন করবে কিন্তু এরকম করে, যদি ডাইভারজেন্স পজিটিভ আসে তাহলে বলবা যে হ্যাঁ ভেক্টরটা, অনেকটা প্রশ্ন করতে পারে যে এটার ঘনত্ব কমবে না বাড়বে, বা তার মানে যদি পজিটিভ আসে আয়তন বাড়বে। পজিটিভ আসা মানে তো এরকমই, যে মনে রাখবে এরকম চিত্র যদি দেখাই, কোন একটা ডাইভারজেন্স পজিটিভ হওয়া মানে হচ্ছে অ্যারোগুলা বাইরের দিকে, অ্যারোগুলা বাইরের দিকে। ঠিক আছে? অর্থাৎ আয়তন বাড়তেছে, আর আয়তন বাড়া মানে হচ্ছে ঘনত্ব কমে যাওয়া। আর যদি ডাইভারজেন্স হচ্ছে তোমার কি আসে, মাইনাস আসে, তার মানে অ্যারোগুলো হবে ভিতরের দিকে, অ্যারোগুলো হবে ভিতরের দিকে। কোন একটা তরলের এরকম অ্যারোগুলো হবে ভিতরের দিকে, মানে আয়তন সংকুচিত হয়ে যাচ্ছে, তার মানে ঘনত্ব বাড়তেছে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? বলো এটুকু ক্লিয়ার কিনা? এটুকু ক্লিয়ার কিনা? পরে আমি কার্ল সম্পর্কে এইখানে দেখাবো, কার্ল সম্পর্কে আমি এই পাশে লিখবো। ঠিক আছে? আমি এইখানে দেখাই, যে এইখানে দেখাই কার্ল সম্পর্কে হচ্ছে এইখানে দেখাই, এইখানে দেখাই কার্ল সম্পর্কে আমরা এইখানে দেখাই। দ্রুত বলো এইটুকু বুঝছো কিনা? এই কথাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে কিন্তু। আমি একেবারে দেখাচ্ছি চার্ট আকারে, তোমরা স্ক্রিনশট নিয়ে দেখলে এটুকু ক্লিয়ার কিনা বলো, দ্রুত বলো, দ্রুত বলো। আমি একটু ওয়েট করি, একটু ওয়েট করছি দেখি। ঠিক আছে, থ্যাংক ইউ, ক্লিয়ার। ওকে, এখন আসি কার্ল সম্পর্কে বলি। দেখো কার্লো, কার্লো কিন্তু আমাকে ভেক্টর ক্ষেত্রেরই বলবে। কার্লো যখন তোমাকে বের করতে বলবো অবশ্যই প্রশ্নে একটা ভেক্টর ক্ষেত্র দিবে, তার মানে কার্লো কার হয়? ভেক্টর ক্ষেত্রের হয়। এটা ভেক্টর ক্ষেত্রের হয়, ভেক্টর ক্ষেত্রের হয়। ঠিক আছে? আর কার্ল, কার্ল কিন্তু এখানে যেমন ডাইভারজেন্স যেমন কিন্তু ভেক্টর ক্ষেত্রের হইতো, কিন্তু ফলাফলটা হইতো স্কেলার, কিন্তু এখানে কিন্তু ফলাফলটাও ভেক্টর হবে, এখানে ফলাফলটাও ভেক্টর হবে, ফলাফল ভেক্টর হবে, অর্থাৎ ভেক্টরের কার্লও ভেক্টর হয়। ভেক্টরের কার্ল ও ভেক্টর, ভেক্টর। আর কার্ল তুমি বের করবা কেমনে? এই যে ন্যাবলার সাথে ওই যে ভেক্টর থাকবে তার ক্রস গুণ, ওই যে কার্ল, কার্ল ক্রস গুণ, কার্ল ক্রস গুণ, কার্লের ক সি ক্রস গুণের সি, ক এইভাবে মনে রাখবা। আরেকটা বিষয় হচ্ছে যে আমি যদি এখানে লিখি, আমি এখানে লিখি, যদি কোনো একটা ভেক্টরের কার্ল শূন্য হয়, ঠিক আছে, তাহলে ভেক্টরটি তোমার হচ্ছে, দেখো এখানে একটা মজার বিষয় আছে, ভালো করে মনে রাখো। যদি কোনো একটা, আমি এখানে লিখি একটু, হ্যাঁ এখানে আমি জায়গা পাচ্ছি না, এখানে লিখি, কোনো একটা ভেক্টরের যদি কার্ল শূন্য হয়, অর্থাৎ এটা যদি শূন্য হয় ন্যাবলা ইন্টু এ ভেক্টর,
ক্রস এ ভেক্টর এটা যদি শূন্য হয় তাহলে ভেক্টরটি অঘূর্ণনশীল হয়। আর অঘূর্ণনশীল মানেই সংরক্ষণশীল, মনে রাখবে। তার মানে এটা যদি শূন্য হয় তাহলে অঘূর্ণনশীল। অঘূর্ণয়নশীল, নয়নশীল। আর অঘূর্ণনশীলের অপর নাম কি? বা সংরক্ষণশীল। সংরক্ষণশীল। বাট যদি ভেক্টরটা এরকম হয়, একটা ভেক্টরের কার্ল যদি শূন্য না হয়, নট ইকুয়াল টু 0 হয়, তাহলে মনে রাখবা ভেক্টরটি ঘূর্ণনশীল। ভেক্টরটি ঘূর্ণনশীল, ঘূর্ণয়নশীল বা ঘূর্ণনশীল, বা এটাকে বলবো কি? অসংরক্ষণশীল। অসংরক্ষণশীল। ঠিক আছে? এটা একটা মজার গল্প আকারে তোমরা মনে রাখতে পারো। তোমাদের মনে ক্লাসে আমি বলছিলাম যে একটা ছেলে একটা মেয়ে প্রেম করে, ধরো মজা করে, মনে রাখবে এটা অন্যভাবে নেওয়ার কিছু নাই। একটা ছেলে মেয়ে একটা প্রেম করে। এখন ছেলে ছেলে প্রেম করার কয়েকদিন পরেই কিন্তু ছেলেটা শুধু ফোর্স করবে মেয়েটাকে, চলো ঘুরে আসি ঘুরে আসি। ঠিক আছে? এই ফোর্সটাকে তুমি কার্ল মনে করো, কার্ল। যদি ছেলেটা ফোর্স করে মেয়েটাকে ঘুরতে যাওয়ার জন্য, তাহলে কিন্তু মেয়েটা একসময় ঘুরতে যাবে। আর যদি ফোর্স না করে তাহলে কিন্তু ঘুরতে যাবে না। ঠিক আছে? মেয়েরা নর্মালি ঘুরতে যাইতে চায়, মানে যেহেতু ফ্যামিলির রেস্ট্রিকশন থাকে বেশি, এই জন্য যাইতে চায় না। মনে করো মেয়েটা অনেক ভদ্র, কিন্তু এই ছেলেটা ফোর্স দিচ্ছে। মনে করো এই ফোর্সটা হচ্ছে কার্ল, মানে প্রেশার দিচ্ছে, চলো ঘুরে আসি চলো ঘুরে আসি। তো এই ফোর্সটাকে তুমি কার্ল মনে করো। তার মানে কার্ল যদি শূন্য হয়, তার মানে মেয়ের ছেলেটা যদি ফোর্স না দেয় ঘোরার জন্য, তাহলে কিন্তু মেয়েটা ঘুরতে যাবে না, মানে অঘূর্ণনশীল হবে। আর অঘূর্ণনশীল মানে কি? ঘুরতে গেলেই কিন্তু সমস্যা। মেয়েরা যদি ছেলেদের সাথে ঘুরতে যায়, শেষ, সর্বনাশ হয়ে যায়। হ্যাঁ, কিন্তু ঘুরতে না গেলে কিন্তু প্রবলেম নাই। তার মানে ছেলেটা যদি ফোর্স না দেয়, তার মানে কাল যদি শূন্য হয়, তাহলে ঘুরতে যাবে না, মানে অঘূর্ণনশীল। আর অঘূর্ণনশীল মানে ঘুরতে না গেলেই তো ও সংরক্ষণশীল থাকবে, ওর কোনো ক্ষতি হবে না। কথা বুঝছো? আর যদি ছেলেটা ফোর্স দেয়, অর্থাৎ অর্থাৎ ওর কাল যদি শূন্য না হয়, অর্থাৎ ফোর্স দিচ্ছে, তাহলে কিন্তু ও ঘুরতে যাবে এক সময়। রিলেশন টেকানোর জন্য ও ঘুরতে যায়, যাবে। আর ঘুরতে গেলে কিন্তু সর্বনাশ, কিছু একটা হইতে পারে। কথা বলছি, এভাবে মনে রাখবা যদি মাথা ওলায় যায়। এটা জাস্ট মানে মনে রাখার জন্য একটা ফান, অন্যভাবে নেওয়ার কিছু নাই। এখন বুঝছো ক্লিয়ার কিনা? এই টোটাল স্লাইডটা তোমার কাছে ক্লিয়ার কিনা? এইটুকু যদি মনে রাখতে পারো, সামনে শুধু এখন ম্যাথ করাই দিব, শেষ। বলো, দ্রুত 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 আমাকে বলো যে বুঝছো কিনা। এই টোটাল স্লাইডটা ক্লিয়ার কিনা? ওকে, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে আমরা এখন ম্যাথ প্র্যাকটিস করি। ঠিক আছে? একটা একটা করে ম্যাথ প্র্যাকটিস করবো সবগুলো। ওকে, আমি তাহলে মুছে দিলাম, আর এখন একটা একটা করে ম্যাথ প্র্যাকটিস করবো। আচ্ছা, এখন ধরো আমরা ম্যাথ দিলাম একটা, প্রথম যে ম্যাথ আমরা গ্রেডিয়েন্ট বের করব। ধরো বললাম যদি phi of x y z is equal to 3y square z plus 5xy plus 7xy z হয়, তাহলে তাহলে আমার এরকম বললাম, তাহলে এরকম এত অবলিক জি আর এ ডি অফ ফাই অবলিক গ্রেডিয়েন্ট নির্ণয় করো। গ্রেডিয়েন্ট নির্ণয় করো মানে যে কোনো একটা দিতে পারে তোমাকে, এটা বের করতে বলতে এটা মানে গ্রেডিয়েন্ট। আবার যে জি আর এ ডি, গ্রেড অফ ফাই, মানে গ্রেডিয়েন্ট সরাসরি না লিখে জি আর এ ডি এই সংক্ষেপে গ্রেড অফ ফাই ও বলতে পারে। এটা মানে গ্রেডিয়েন্ট বের করা। আবার সরাসরি বাংলায় বলতে পারে গ্রেডিয়েন্ট নির্ণয় করা। তো যে কোনো একটা বলতে পারে। আমি তিনটে অবলিক দিয়ে দিচ্ছি। এখন ধরো তাহলে আমরা প্রথমে প্রথমে দেওয়া আছে লিখবো, আমি লিখলাম না। তারপরে লিখবা যে সুতরাং গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট দেখো গ্রেডিয়েন্ট, তাহলে যে ন্যাবলা এর সাথে ফাই এর নর্মাল গুণ, তাহলে ফাই নর্মাল গুণ করলাম। মনের ভুলেও কিন্তু মাঝখানে ডট গুণ
ডট বা ক্রস কিছু ইউজ করবে না গ্রেডিয়েন্টের ক্ষেত্রে। তাহলে এখন এই ন্যাবলা সমান আমরা সবাই জানি যে ডেল বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল বাই ডেল জেড কে ক্যাপ। মাঝখানে ডট ক্রস ইউজ করবো না। এখন আমরা এই যে ফাই যেটা ফাই সমান 3xy স্কোয়ার জেড প্লাস 5xy প্লাস 7xy জেড দিলাম। এখন যেটা করবো দেখো নর্মাল গুণ, এখানে তো ডট গুণের যে নিয়ম সেটাও অ্যাপ্লাই হবে না, ক্রস গুণের নিয়ম এটাও অ্যাপ্লাই হবে না, জাস্ট নর্মাল গুণ। নর্মাল গুণ বলতে এইটা দিয়ে যেমন ধরো a প্লাস বি ইন্টু সি প্লাস ডি, এটাকে যদি গুণ করি আমরা কিন্তু এইভাবে গুণ করতে পারি, এ দিয়ে সবাইকে গুণ করা, তো এ ইন্টু সি প্লাস ডি এভাবে গুণ করতে পারি, দেন হচ্ছে প্লাস বি ইন্টু সি প্লাস ডি এইভাবে গুণ করবো আমরা। তো আমরা ওইভাবে গুণ করি, ঠিক আছে ঠিক আছে। তো এই ডেল বাই ডেল এক্স আই এটা দিয়ে আমি সবাইকে গুণ করবো, তার মানে এখানে ডেল বাই ডেল এক্স আই টোটাল টুকু থাকবে এক্স ওয়াই স্কোয়ার জেড প্লাস 5xy প্লাস 7xy জেড, দেন হচ্ছে প্লাস ডেল বাই ডেল ওয়াই জে ক্যাপ 3xy স্কোয়ার জেড প্লাস 5xy প্লাস 7xy জেড প্লাস তোমার হচ্ছে তোমার ডেল বাই ডেল জেড কে এখানে হচ্ছে 3xy স্কোয়ার জেড প্লাস 5xy প্লাস 7xy জেড। এরকম আমি প্রথমে এটা দিয়ে সবাই সবটুকুকে গুণ করলাম, এটা দিয়ে সবটুকুকে গুণ করলাম, এটা দিয়েও সবটুকুকে গুণ করলাম। ব্যাপারটা বুঝছো? এখন দেখো এখানে, এখন দেখো আবার তুমি চাইলে এটা দিয়ে এটাকে গুণ করতে পারো, এটা দিয়ে এটা গুণ করতে পারো, আমি ওটা দেখাচ্ছি না। এখন মানে কি ব্যাপারটা বোঝো, এই এই টোটাল টুকুকে যে এখান থেকে এই পর্যন্ত এই টোটাল টুকুকেই কিন্তু আবার কার সাপেক্ষে ব্যবকরণ করা বোঝাচ্ছে, এক্স এর সাপেক্ষে। আবার এই টোটাল এখান থেকে যে এই টোটাল টুকুকে কিন্তু ওয়াই এর সাপেক্ষে ব্যবকরণ করা বোঝাচ্ছে, আর এই টোটাল টুকুকে কিন্তু জেড এর সাপেক্ষে ব্যবকরণ করা বোঝাচ্ছে। ঠিক আছে, তাই বোঝাচ্ছে না? হ্যাঁ, এখন জাস্ট মেইন খেলাটা হবে। এখন দেখো তুমি এইটাকে যে এইটুকুকে প্রথমে এক্স এর সাপেক্ষে করো, মানে তুমি চাইলে আলাদা আলাদা করে গুণ করে নিতে পারতা, তারপরে ব্যবকরণ করতে পারতা, আমি একবারে করে দিব। তো আমি যদি এইটুকুকে এক্স এর সাপেক্ষে করি, দেখো এক্স এর সাপেক্ষে যদি করি শুধু এক্স করবে, তাহলে শুধু এক্স এর এখানে কি আছে, শুধু এক্স আছে, তো শুধু এক্স এর সাপেক্ষে শুধু এক্স কে করলে হবে 1, 1 দিয়ে যদি বাকি 3y স্কোয়ার জেড কে যদি গুণ করি তাহলে 3y স্কোয়ার জেডই থাকবে। তার মানে এখানে কি হচ্ছে, আমি এখানে লিখি, তার মানে 3y স্কোয়ার জেড। তারপরে আবার এক্স এর সাপেক্ষে যদি তুমি এটাকে করো, এখানেও কিন্তু শুধু এক্স আছে, তার মানে এক্স এর সাপেক্ষে শুধু এক্স কে করলে হবে 1, আর তার মানে 5y থাকবে। আবার এখানেও কিন্তু এক্স আছে শুধু, তাহলে শুধু এক্স কে যদি তুমি এক্স এর সাপেক্ষে করো 1 হবে, তার মানে 7y জেড থাকবে এখানে, 7y জেড। আর এই যে আইটা ছিল না, এই আইটা আমরা এখানে দিয়ে দিই। একইভাবে এখন তারপরে প্লাস, এই যে এখানে প্লাস আছে প্লাস দিলাম, প্লাস দিয়ে এখন এই বাকি সবাইকে করব ওয়াই এর সাপেক্ষে। তাহলে এখানে দেখো ওয়াই আছে, এই যে ওয়াই স্কোয়ার আছে কিন্তু এখানে, তাহলে ওয়াই স্কোয়ার কে ওয়াই এর সাপেক্ষে ওয়াই স্কোয়ার কে করলে হবে 2y, ওই 2y আর এখানে 3x জেড, তার মানে 6xy জেড হবে, এখানে হবে 6xy জেড। তারপরে আবার এই ওয়াই এর সাপেক্ষে যদি তুমি 5xy কে করো, তাহলে ওয়াই এর সাপেক্ষে শুধু y কে করলে 1, তার মানে এখানে থাকবে 5x, ঠিক আছে 5x। আবার ওয়াই এর সাপেক্ষে তুমি যদি এখানে ওয়াই এখানে এইটুকু অংশকে করো, তাহলে শুধু ওয়াই আছে, তার মানে 1 হবে, তার মানে এখানে 7x জেড থাকবে। আর আর এই যেখানে কে জে আছে না, যেটা দিয়ে দিলাম। তারপরে প্লাস এবার এইটুকুকে করব জেটের সাপেক্ষে করব, এখানে দেখো এখানে জেট আছে, এই যে এইটুকু যদি করি জেট আছে, তাহলে জেটের সাপেক্ষে শুধু জেড কে করলে 1, তার মানে থাকবে হচ্ছে 3xy স্কোয়ার। দেন হচ্ছে এখানে যদি জেড, এখানে কিন্তু জেড নাই, দেখো এই 5xy আছে, জেড না থাকলে এটা 0 0 প্লাস এখানে কিন্তু জেড 7xy জেড আছে, তার মানে শুধু জেড কে করলে 1, তার মানে থাকবে 7xy ইনটু এটা। ওকে ক্লিয়ার? এটাই কিন্তু অ্যান্সার, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। কিন্তু এখানে ঘটনা আছে, এই ওই প্রশ্নে কি করে, এইভাবে প্রশ্ন করে অনেক সময় যে এত হয় তাহলে, তাহলে এখানে একটা বিন্দু দিয়ে দেয়, ধরো এরকম বলে তাহলে 1,1,1 বিন্দুতে গ্রেডিয়েন্ট কত, মানে এরকম একটা বিন্দু যদি দেয় তাহলে এইটুকু করবা, করার পরে যে এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান, এটা জেড এর মান এখানে বসাবো জাস্ট। যেমন এখানে যদি 1 1 বসাও তাহলে এখানে কত হয়, এখানে 1 বসাইলে 1 1, তার মানে 3 থাকবে, এখানে থাকবে কত 5 থাকবে, এখানে 7, তার মানে 3 5 8, 8 এর সাথে 15, তার মানে 15 আই ক্যাপ। এরকম হবে কিন্তু, এরকম এক্স ওয়াই জেড এর মানগুলো বসাই দিবা, এখানে যোগ টোগ করবা জে ক্যাপ। তারপরে এখানে দেখো কি হবে, এখানে সব অন হয়ে যাবে, তার মানে 6
এখানে 1 5 থাকবে 7, তার মানে 11 আর হচ্ছে 18 থাকবে, এখানে হচ্ছে 18 জে ক্যাপ থাকবে। এখানে যদি মানটা বসাও দেখবা যে এখানে আসবে কত, এখানেও 3 থাকবে, এখানে 7 থাকবে, 3 আর 7 10, 10 কে ক্যাপ থাকবে। এই যে এরকম দেখো, আমি কিন্তু বলছিলাম যে গ্রেডিয়েন্ট হয় স্কেলার ক্ষেত্রের, বাট অ্যান্সারটা হয় হচ্ছে ভেক্টর। বুঝছো কিনা বলো, এটা বুঝছো কিনা? এটা বুঝলে বাকিগুলো আরো সহজ। বুঝছো কিনা আমাকে একটু বলো, বারবার দেখবা, হ্যাঁ ভিডিওগুলো একটু বারবার দেখে নিবা, আমি বাকি দুইটা দেখাবো, আমাকে বলো বুঝছো কিনা, দ্রুত দ্রুত দ্রুত। এটা পারলে ওকে, আর বাকি দুইটা দেখাবো। ওকে ঠিক আছে, এখন হচ্ছে আমরা বাকিতে যাই, আমরা বাকি দুইটা, একটা দেখাবো কার্ল, একটা দেবো ডাইভারজেন্স। আমি একেবারে দেখাই, দেখো ধরো আমি একবারে দেখাই, এখানে হচ্ছে ডাইভারজেন্স দেখাবো, তোমরা প্র্যাকটিস করবা, হ্যাঁ অবশ্যই প্র্যাকটিস করতে হবে, আমি জাস্ট দেখাচ্ছি নিয়মটা, নিয়ম পালে তুমি প্র্যাকটিস করলে পেরে যাবে। আর ডাইভারজেন্স, আর এখানে হচ্ছে কার্ল। ঠিক আছে, ধরো আমি একটা প্রশ্ন করলাম, ধরো একটা ভেক্টর দিলাম, এ ভেক্টর ইকুয়াল টু ধরো 3xy i ক্যাপ প্লাস 5x z j ক্যাপ প্লাস 6xy z k ক্যাপ। এখানেও আমি সেই ভেক্টরটাই দিলাম, একই ভেক্টর দিলাম, যে 3xy i ক্যাপ প্লাস 5x z j ক্যাপ প্লাস 6xy z k ক্যাপ। এখন বললাম যে এটার কার্ল কত, মানে এত হলে একটা বিন্দু দিলাম যে 1 0 1, বা অন অন বিন্দুই দিই, অন অন বিন্দুতে আমি কি বলতে বললাম, এত বিন্দুতে এটা ডাইভারজেন্স বের করতে পারবো। ডাইভারজেন্স কিন্তু এইভাবে বের করতে পারে যে এই যে এইটা বের করতে বলবে, অবলিক ডিআইভি অফ এ ভেক্টর, এটাও বের করতে বলতে পারে, অথবা বাংলায় ডাইভারজেন্স বের করতে বলতে পারে, ডাইভারজেন্স, ডাইভারজেন্স। আচ্ছা এটাতে বললো যে 1,1,1 বিন্দুতে তোমার হচ্ছে যে কার্ল কত, অর্থাৎ ন্যাবলার সাথে ক্রস গুণ, এইটা অবলিক সি ইউ আর এল অফ এ ভেক্টর, মানে কার্ল বের করতে বললো, অথবা বাংলায় বললো যে কার্ল নির্ণয় করো, মানে কার্ল বের করতে বলবো। ঠিক আছে, এরকম প্রশ্ন করবো। এখন এটা আমরা সলভ করি প্রথমে, দেখো ডাইভারজেন্স মানে কিন্তু ডট গুণ, তারপরে তোমরা দেয়া আছে ভেক্টরটা লিখবা, তারপরে লিখবা ডাইভারজেন্স, সুতরাং ডাইভারজেন্স, ডাইভারজেন্স, তাহলে ডাইভারজেন্স ন্যাবলার সাথে এই ভেক্টরটা ডট গুণ। ঠিক আছে, তাহলে ন্যাবলা হচ্ছে ডেল বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল বাই ডেল জেড কে ক্যাপ। এটার সাথে ডট গুণ হচ্ছে আমার কি, ডট গুণ হচ্ছে 3xy i ক্যাপ প্লাস 5x z j ক্যাপ প্লাস 6xy z k ক্যাপ। ডট গুণ মানে কি, ডট গুণ মানে কিন্তু আয়ের সহগের সাথে এখানকার আয়ের সহগ গুণ করতে হবে, এখানকার জের সহগের সাথে এখানকার জের সহগ গুণ করতে হবে, এখানকার কে সহগের সাথে এখানকার কে সহগ গুণ করতে হবে। তার মানে দেখো ডেল বাই ডেল এক্স, এইখানকার আয়ের সহগটা নিব, আই কিন্তু নিব না, আয়ের সহগ, আর এখানকার আয়ের সহগ হচ্ছে 3xy, দেন প্লাস এখানকার যে হচ্ছে ডেল বাই ডেল ওয়াই, এখানকার যে সহগ হচ্ছে 5xz, এইখানকার কে এর সহগ হচ্ছে ডেল বাই ডেল জেড, আর এখানে হচ্ছে 6xy জেড। তারপরে দেখো যে এখানে কত হয়, এক্স এর সাপেক্ষে এক্স কে করলে 1, তার মানে 3y থাকবে, এখানে y এর সাপেক্ষে এখানে y নাই, তার মানে 0, এখানে z এর সাপেক্ষে z কে করলে 1, তার মানে থাকবে হচ্ছে 6xy। তারপরে তুমি এই যে বিন্দু বলছো 1 on 1, তুমি এখানে সব বসাই দাও, এখানে 1, এই যে y এর মান, x এর মান 1, y এর মান 1, z এর মান 1, তার মানে এখানে 1 হবে, এখানে 0, এখানে 1, 6 হবে, তার মানে কিন্তু 8 অ্যান্সার, এইটা 8 হলো। ঠিক আছে, আর যদি কখনো ডাইভারজেন্স শূন্য আসে তাহলে বলবা ভেক্টরটি হচ্ছে সলিনয়েডাল হবে, অনেক সময় প্রশ্নে বলবে সলিনয়েডাল কিনা, তাহলে দেখবে ডাইভারজেন্স শূন্য আসে কিনা, আসলে সলিনয়েডাল হবে, আদারওয়াইজ হবে না। ঠিক আছে, এখন কার্ল বের করা কিভাবে, কার্ল মানে কি দেখো, এই যে এই ন্যাবলার সাথে তুমি এ ভেক্টরের ক্রস গুণ করবে, তো ক্রস গুণ তো আমরা সবাই জানি যে আই ক্যাপ, এই কিছুক্ষণ আগে শিখেছি জে ক্যাপ এন্ড কে ক্যাপ। তাহলে প্রথম ভেক্টরের এই যে ন্যাবলা, ন্যাবলা যেটা তুমি জানো আয়ের সহগ কত, ডেল বাই ডেল এক্স আই ক্যাপ, তার মানে আয়ের সহগ হচ্ছে ডেল বাই ডেল এক্স আই,
জি এর সহগ হচ্ছে ডেল বাই ডেল এক্স ওয়াই ডেল ওয়াই, আর ডেল বাই ডেল জেড, এটা হচ্ছে যে কে এর সহগ। আর এ ভেক্টরের আর সহগ কত, এই যে এইটুকু 3xy, এটা জে এর সহগ হচ্ছে 5xz, আর এখানে হচ্ছে তোমার এখানে হচ্ছে কে এর সহগ হচ্ছে 6xyz। তারপরে যদি তুমি ওইভাবে গুণ করো, এই যে আই বাইরে নাও, আই ক্যাপ বাইরে নাও, বাইরে নিলে এটা বাদ এটা বাদ, তাহলে কি হচ্ছে দেখো, কি হচ্ছে এখানে ডেল বাই ডেল ওয়াই, এইদিকে গুণ করলে কি হচ্ছে 6xyz মাইনাস ডেল বাই ডেল জেড ইন্টু কি 5xz গেল। তারপরে একইভাবে মাইনাস জে ক্যাপ বাইরে নাও, জে ক্যাপ বাইরে নিলে এবার এটা বাদ এইটা বাদ, এটা বাদ যাবে এবার, ঠিক আছে? তাহলে এইটা দিয়ে গুণ করো, ডেল বাই ডেল এক্স 6xyz মাইনাস ডেল বাই ডেল জেড 3xy, তারপর প্লাস কে ক্যাপ, এটা বাইরে নিলাম, তাহলে এবার এইটা বাদ, তাহলে এটা এবার এদিকে গুণ হবে, ডেল বাই ডেল এক্স 5xz মাইনাস ডেল বাই ডেল ওয়াই ইন্টু 3xy। এই যে তারপরে এখন করো, এখানে এক্স এর সাপেক্ষে যা হয় করো, যে ওয়াই এর সাপেক্ষে ওয়াই কে করলে 1, তার মানে এখানে থাকতেছে 6xz থাকতেছে। আশা করি পারবা এটা, হ্যাঁ? আচ্ছা এখন বলো ক্লিয়ার কিনা, বারবার একটু দেখে প্র্যাকটিস করে নিও। আশা করি মেইন কাহিনীটা বুঝছে, যে এখন এখানে ওয়াই এর সাপেক্ষে ওয়াই কে করলে 1, তার মানে থাকবে 6xz মাইনাস এখানে জেড এর সাপেক্ষে 1 করলে 5x থাকবে, তার মানে এখানে থাকবে হচ্ছে দেখো এরকম 6xz মাইনাস এখানে থাকবে হচ্ছে 5x, আর এই যে আই ক্যাপটা থেকে যাবে। এরকম করে তুমি এইটুকু অংশকে করবা, ইন্টু দিয়ে যে ক্যাপ দিবা, যে ক্যাপটা থাকবে এখানে এইটুকু করবা, ইন্টু দিয়ে কে ক্যাপ দিবা, দিয়ে পরে লাস্টে এই মানটা বসাবা, কার্ল পেয়ে যাবো। আর যদি কার্ল শূন্য আসে তাহলে তো বললাম ভেক্টরটা কি হবে, অঘূর্ণনশীল হবে। অনেক সময় প্রশ্নে বলা অঘূর্ণনশীল কিনা প্রমাণ করো, বা সংরক্ষণশীল কিনা, আবার ঘূর্ণনশীল কিনা অসংরক্ষণশীল কিনা এটা প্রমাণ করতে বলে। ঠিক আছে? আচ্ছা আমাকে একটু, হ্যাঁ ক্লিয়ার, ওকে ঠিক আছে। এই হচ্ছে ঘটনা। তো আমাদের এই ভেক্টর টোটালি আমরা শেষ করে ফেললাম, আমাদের চ্যাপ্টার শেষ।